হচ্ছে ট্রান্সফরমারের ভেক্টর কানেকশনগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যায়, এবং দ্বিতীয় যে অবজেক্টিভ সেটা হচ্ছে এক্সিস্টিং কানেকশন থেকে ভেক্টর গ্রুপকে আইডেন্টিফাই করা। তাহলে সবার প্রথমে একটু দেখে আসি আমাদের ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর কি কি ধরনের কানেকশন সম্পর্কে আমরা জানি। স্টার কানেকশন, এটা আমরা সবাই খুব ভালো করে জানি, এবং আরেকটা হচ্ছে ডেল্টা কানেকশন। তো থার্ড ক্লাসিফিকেশন হচ্ছে জিগজ্যাগ গ্রাউন্ডিং ব্যাংক। সো জিগজ্যাগ গ্রাউন্ডিং ব্যাংকটা হচ্ছে অ্যাজ এ ক্লাসিফিকেশন হিসেবে এখানে মেনশন করা, আর এটা কোনো ইমপ্লিমেন্টেশন আমরা আমাদের ল্যাবে দেখব না। এবার একটু দেখি আমাদের ডেল্টা কানেকশনের কি কি ধরনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। আচ্ছা, যেহেতু ডেল্টা কানেকশনটা একটা ক্লোজ কানেকশন, সো থার্ড হারমোনিক ভোল্টেজেস আর অ্যাবসেন্ট। এটা ক্লোজ কানেকশনের জন্য এখানে কোনো থার্ড হারমোনিক্স থাকে না। সেকেন্ড হচ্ছে ডেল্টা কানেকশনটা হচ্ছে জিরো সিকোয়েন্স, যে কোনো কম্পোনেন্টকে পাওয়ার সিস্টেম থেকে রিমুভ করতে পারে। আচ্ছা, থার্ড হচ্ছে phase current is 1/√3 times the line current. Hence, the cross-section of the winding is very less. This makes the connection economical. যেহেতু ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের সম্পর্কটা 1/√3 টাইমস, সো যেহেতু আমাদের কারেন্ট কমে যাচ্ছে, সো ওয়াইন্ডিং এর ক্রস সেকশনাল এরিয়া আমাদের কমে যাবে। এভাবে আমাদের এটা ইকোনমিক্যাল একটা বেনিফিট পাচ্ছি। আচ্ছা, এই কানেকশনটার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। আচ্ছা, যেহেতু এই কানেকশনটাতে কোনো ধরনের নিউট্রাল পয়েন্ট নাই, সো ইট ইজ নট সুইটেবল ফর এনি 3-phase 4-wire system. Due to the absence of the neutral point, fault current cannot be removed like Y connection. So যেহেতু এটাতে কোনো নিউট্রাল থাকে না, Y কানেকশনের মতো এই কানেকশনটা দিয়ে আমরা কোনো ধরনের ফল্ট কারেন্টও রিমুভ করতে পারবো না। এই কানেকশনে আরেকটা সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যদি কোনো আর্থ গ্রাউন্ড ফল্ট হয় সেটাকে ডিটেক্ট করা যায় না, বা ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট। Line and phase voltages are same, so no scope of getting voltage variation like Y connection. যেহেতু Y delta কানেকশনের লাইন এবং ফেজ ভোল্টেজ সেম, সো Y কানেকশনের মতো এখানে 1/√3 টাইমস কোনো সম্পর্ক নেই, সো ভোল্টেজ ভেরিয়েশন পাওয়ার এখানে কোনো সম্ভাবনা থাকে না। এখন দেখবো হচ্ছে Y কানেকশনের কিছু অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। Y কানেকশনটা কেন দরকার? গুড ফর আনব্যালেন্স লোডিং। আমাদের আনব্যালেন্স লোডগুলোকে অন অফ করার জন্য Y কানেকশনটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, এটাতে একটা কমন নিউট্রাল পয়েন্ট থাকে। আমরা অলরেডি জেনেছি নিউট্রাল পয়েন্টের অনেকগুলা বেনিফিট থাকে। তাছাড়া যেহেতু Y কানেকশনে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের সাথে 1/√3 টাইমস এর একটা রিলেশনশিপ আছে, সো এখানে আমরা দুই ধরনের ভোল্টেজ পেয়ে থাকি। The neutral point can be earth, thus removes the fault current. সো যেহেতু এখানে নিউট্রাল পয়েন্ট আছে, এটা কি ফল্ট কারেন্ট রিমুভ করতে পারে। এই কানেকশনে কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। কনস্ট্রাকশন কস্ট ইজ মোর এক্সপেন্সিভ। যেখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে এক্সট্রা হিসাবে, দ্যাট মিন্স 4-wire সিস্টেম, সো এখানে নিউট্রাল পয়েন্টের জন্য কস্ট বেড়ে যায়। The Y connection does not allow zero sequence isolation during ground faults. গ্রাউন্ড ফল্টের সময় যদি কোনো জিরো সিকোয়েন্স কোনো কম্পোনেন্ট যদি জেনারেট হয়, তাহলে সেটা Y কানেকশন কোনোভাবে আইসোলেট করতে পারে না। এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপিংটা কি এবং সেটা কেন প্রয়োজন। The connection of the phases of two windings of a transformer together with the phase shift between the primary and secondary is known as the vector group. তাহলে আমরা বলতে পারছি হচ্ছে যে টু ওয়াইন্ডিংস ট্রান্সফরমারের ফেজের কানেকশন সহ ওদের প্রাইমারি এবং সেকেন্ডারি ফেজ শিফটকে ডিনোট করে হচ্ছে ভেক্টর গ্রুপ। তো ভেক্টর গ্রুপের কিছু প্রয়োজনীয়তা রয়েছে। ভেক্টর গ্রুপ ইন্ডিকেটস the phase difference between the primary and secondary sides. Vector grouping of transformer is very important before connecting
টু অর মোর ট্রান্সফরমার্স ইন প্যারালাল। তার মানে দুইটা বা তার অধিক ট্রান্সফরমারকে প্যারালাল করার আগে অবশ্যই তাদের ভেক্টর গ্রুপিং সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। ট্রান্সফরমার্স কানেক্টেড ইন প্যারালাল মাস্ট হ্যাভ সেম ভেক্টর গ্রুপ because the mismatching of the phase angles will result in circulating current and other system disturbances. যদি আমরা সেম ভেক্টর গ্রুপ মেনটেন না করতে পারি তাহলে যেটা হবে ফেজ অ্যাঙ্গেলের মিসম্যাচিং, তার কারণে আমরা সার্কুলেটিং কারেন্ট পাবো এবং ছিল আবার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার, ওর নেটের সমস্যা ছিল, মাইক কাজ করতেছিল না, সেজন্য আবার ঠিক আছে। ওকে ওকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। তাহলে আমরা বেশ কিছু ভেক্টর গ্রুপিং আমরা এখান থেকে দেখতে পারি। প্রথমটা হচ্ছে ডেল্টা ডেল্টা, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, ওয়াই ওয়াই, জিগজ্যাগ এন্ড ডেল্টা, জিগজ্যাগ এন্ড ওয়াই। তো ল্যাবে সাধারণত আমরা এই কানেকশনগুলো নিয়ে কথা বলব। ফেজ ডিসপ্লেসমেন্ট বিটুইন এইচবি এন্ড এলবি ওয়াইন্ডিংস। এইচবি হচ্ছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিংস, এলবি হচ্ছে লো ভোল্টেজ ওয়াইন্ডিংস। সো আমরা সরাসরি একটা এক্সাম্পল দিয়ে এটা দেখার বা বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে হচ্ছে dy5, এটা কি মিন করে? এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার ডি, দ্যাট মিন্স এটা ডিনোট করছে হচ্ছে ডেল্টা এবং হাই ভোল্টেজ সাইডকে, এবং ওয়াইটা হচ্ছে স্মল লেটার, সো এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, এটা হচ্ছে ওয়াই। এবং 5টা কি মিনিং করে? The voltage in HB side leads LB side by 5 into 30 equal to 150 degree. যেহেতু এখানে নিউমেরিক্যাল কানেকশনটা হচ্ছে 5 এবং আমরা জানি যে প্রতিটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি, সো 5 into 30 is equal to 150 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা বলতে পারি হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইডকে 150 ডিগ্রি লিড করে। বাকি আরো কিছু এক্সাম্পল বোঝার সুবিধার্থে এখানে দেয়া আছে এবং বিভিন্ন ধরনের কানেকশন থেকে তাদের ফেজ অ্যাঙ্গেলের লিডিং ল্যাগিং এখানে ক্লিয়ারলি বলা আছে। এখন আমরা দেখব হচ্ছে একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা বেসিক্যালি কি জিনিস? In power engineering, a single line diagram by SLD, also sometimes called the one-line diagram, is a simplified notation for presenting three-phase power system. That means single line diagramটাকে one line diagramও বলা হয় এবং এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে থ্রি ফেজ পাওয়ার সিস্টেমকে। শুধু থ্রি ফেজ পাওয়ার সিস্টেমকে রিপ্রেজেন্ট করে না, তার সাথে থ্রি ফেজ পাওয়ার সিস্টেমের যত ধরনের কম্পোনেন্টস আছে সেগুলোকে এখানে প্রেজেন্ট করা হয়। এখন যদি আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের এক্সাম্পল দেখি, তাহলে আমরা লেফট মোস্ট সাইড থেকে যদি শুরু করি, প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের জেনারেশন ইউনিট। তারপরে কি করতে হয়? এটাকে স্টেপ আপ করতে হয়, কারণ জেনারেশন ইউনিট থেকে আমাদের যে ভোল্টেজটা প্রডিউস হয় সেটা নিয়ারলি 11 কিলোভোল্ট। এখন আমাকে যদি জেনারেশন সাইড থেকে ডিস্ট্রিবিউশন সাইড পর্যন্ত বেসিক্যালি কনজিউমার লেভেল পর্যন্ত এই ভোল্টেজটাকে ট্রান্সমিট করতে হয় এবং সেখানে যদি 100 কিলোমিটার ট্রাভেল করতে হয়, তাহলে এখানে একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে আমরা আই স্কয়ার আর লস। দ্যাট মিন্স আই যত বেশি হবে এখানে আই স্কয়ার আর লসটা তত বেড়ে যাবে। এই আই স্কয়ার আর লসটাকে মিনিমাইজ করার জন্য আমরা যদি ভোল্টেজটাকে আরো আপ করে দিই, তাহলে তার করসপন্ডিং কারেন্টটা আরো কমে যাবে। দ্যাট মিন্স আমাদের আই স্কয়ার আর লসটা আরো বেশি কমে যাবে। সো ট্রান্সমিশন লাইনের শুরুতেই ভোল্টেজটাকে স্টেপ আপ করা, এটি হচ্ছে মেইন পারপাস। তারপরে ডিস্ট্রিবিউশন সাইডে আনার সময়
সেটাকে আবার স্টেপ ডাউন করা হয় এবং বাসা বাড়িতে কানেকশনটা দেওয়া হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমারটা জেনারেশন সাইড থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সাইডে আসা পর্যন্ত বিভিন্ন ধরনের কানেকশন ডায়াগ্রাম আমরা এখানে ইউজ করেছি। কোথাও ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা এবং ডেল্টা ওয়াই, এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ডেল্টা কানেকশনে কি কি ধরনের সুবিধা আছে এবং ওয়াই কানেকশনে কি কি ধরনের সুবিধা আছে, এবং ডেল্টা ওয়াই কানেকশনের ইন্ডিভিজুয়াল ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমরা দেখেছি। সো আমরা এখানে সার্টেনলি বলতে পারবো কোন কোন ধরনের কানেকশনটা কোন কোন সাইডে আমাদের প্রেফারেবল। সো আমি যদি একটা কানেকশন নিয়ে কথা বলি, যেমন জেনারেশন সাইডে যদি কোনো কারণে থার্ড হারমোনিক্স অথবা কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট জেনারেট হয়, সেটাকে আমরা কখনোই চাইবো না ডিস্ট্রিবিউশন সাইডে চলে আসুক। সো প্রথমে আমরা একটা ডেল্টা কানেকশন দিয়ে ওগুলাকে রিমুভ করে দিব, এবং আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউশন সাইডে বা কাস্টমার সাইডে আমাদের যে কানেকশনটা দরকার সেটা হচ্ছে একটা লাইভ লাইন লাগে আর একটা হচ্ছে নিউট্রাল লাইন লাগে। সো ডেফিনেটলি আমাকে যদি এখানে 4 ওয়্যার ওয়াই কানেকশন না থাকে, আমরা কখনোই একটা লাইভ এবং নিউট্রাল লাইন পাবো না। দ্যাট মিনস আমাদের ডিস্ট্রিবিউশন সাইডে কানেকশনটা থাকতে হবে ডেফিনেটলি ওয়াই কানেকশন। এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমার প্যারালাল করার প্রয়োজনীয়তাগুলো কি কি। টু ইনক্রিজ দ্য লোড, যদি এক্সিস্টিং একটা ট্রান্সফরমারের সাথে আমরা অন্য একটা ট্রান্সফরমারকে প্যারালাল করি, তাহলে আমরা একই সাথে যে লোডগুলো আছে আমরা আরো অন্য কোনো লোডও সেখানে অ্যাড করতে পারবো। ইনক্রিজ দ্য ক্যাপাসিটি, ট্রান্সফরমার যদি প্যারালালি আরো অ্যাড করা হয়, ডেফিনেটলি যে এক্সিস্টিং যে ট্রান্সফরমারের কেবি রেটিংটা আছে বা ক্যাপাসিটি আছে সেটাকে আরো বাড়াবে। আরেকটা হচ্ছে টু ইনক্রিজ দ্য রিলায়েবিলিটি and availability. রিলায়েবিলিটি এবং অ্যাভেলেবিলিটি আমরা একসাথে ডেসক্রাইব করতে পারি। যদি মাল্টিপল ট্রান্সফরমার একসাথে প্যারালাল করা থাকে, তাহলে যেমন রিলায়েবিলিটি বাড়ে তেমনি ভাবে অ্যাভেলেবিলিটিও বাড়ে। যদি কোনো কারণে একটা ট্রান্সফরমার কোনো ধরনের ফল্ট হয়, সেটাকে যদি আমরা ওই মুহূর্তে ইউজ করতে না পারি, তাহলে সেকেন্ড যে ট্রান্সফরমারটা থাকে সেটা দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউ করতে পারি। দ্যাট মিনস আমাদের রিলায়েবিলিটি বাড়তেছে। একইভাবে যেহেতু একাধিক ট্রান্সফরমার আছে, কোনো একটা কারণে যদি অপারেট করতে ব্যর্থ হয়, তাহলে দ্বিতীয় ট্রান্সফরমারটা কাজ করবে। সো এখানে অ্যাভেলেবিলিটি বেড়ে যায়। আরো একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো ট্রান্সফরমার মেইনটেনেন্স প্রয়োজন হয় এবং তার সাথে প্যারালালে যদি আর কোনো ট্রান্সফরমার না থাকে, তাহলে ওই এরিয়াটাতে ওই ট্রান্সফরমারের মেইনটেনেন্সের কারণে সম্পূর্ণভাবে লোডশেডিং চলে আসে বা শাটডাউন চলে আসে। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যদি মাল্টিপল ট্রান্সফরমার একসাথে প্যারালাল করা থাকে, তাহলে একটা ট্রান্সফরমারকে অফ করে আরেকটাকে মেইনটেনেন্স করতে পারি। তারপরে দেখবো হচ্ছে কন্ডিশন ফর প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ রেটিং সেম হতে হবে। জিনিস ট্যাপ চেঞ্জার দিয়ে হচ্ছে আমরা ট্রান্সফরমারের ট্রান্স রেশিওটা চেঞ্জ করতে পারি। সো ট্রান্সফরমারের আউটপুট আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। শুড বি সেম কেভিএ রেটিংস, same phase angle shift, same frequency ratings, same polarity, and same phase sequence. ট্রান্সফরমার প্যারালালের অন্যতম একটা কন্ডিশন হচ্ছে তাদের পোলারিটি যাতে সেম থাকে। যদি পোলারিটি সেম না থাকে, তাহলে প্রবলেমটা কোথায় হয়? যদি পোলারিটি যদি সেম না থাকে, আমাদের যে ডিজায়ার্ড যে ভেক্টর গ্রুপিং কানেকশন সেটা আমরা দিতে পারবো না। আমরা কানেকশন দিতে পারবো, যদি কোনো কারণে পোলারিটি ম্যাচ না করে, আলটিমেটলি আমাদের কানেকশনটা অন্য একটা কানেকশন হয়ে যাবে বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ট্রান্সফরমারে এই পোলারিটি চেক করার জন্য একটা ডট কনভেনশন নরমালি ইউজ করে থাকি। তো ডট কনভেনশনটা কি জিনিস? যখন একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে যে টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকবে সেটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি ডট, এবং সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস হওয়ার পরে যে টার্মিনাল দিয়ে কারেন্ট বের হবে এটা হচ্ছে সেকেন্ডারি ডট। দ্যাট মিনস এই দুইটা ডট যদি ম্যাচ করে, তাহলে আমরা বলতে পারি যে এটা ইন ফেজে আছে। যদি কোনো কারণে
ট্রান্সফরমারের প্রাইমারিতে কারেন্ট ঢুকতেছে উপরের টার্মিনাল দিয়ে, দ্যাট মিনস এটা হচ্ছে ট্রান্সফরমারের ডট। তারপর কোনো কারণে ইনডিউসড ভোল্টেজটা সেকেন্ডারিতে উপর দিয়ে না গিয়ে যদি নিচ দিয়ে আসে, তাহলে আমরা বলতে পারি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ডটটা হচ্ছে তার নিচে। দ্যাট মিনস প্রাইমারি এবং সেকেন্ডারি ইন ফেজে নেই, প্রাইমারির সাথে সেকেন্ডারি 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে। সো কানেকশনটা আমাদেরকে ওভাবে কনসিডার করে কমপ্লিট করতে হবে। এখন একটু এক নজরে দেখে আসি আমাদের এই এক্সপেরিমেন্টগুলো করার জন্য বা আজকে যে এক্সপেরিমেন্ট আছে সেটা করার জন্য কি কি ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন। প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার লাগবে এবং এখানে লেখা আছে সেটা হচ্ছে 3 পিসেস। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা হচ্ছে আমরা ল্যাবে এটা নিয়ে কাজ করব। এটাতে দুই ধরনের রেটিং দেওয়া আছে, একটা হচ্ছে ইনপুট রেটিংস আর একটা হচ্ছে আউটপুট রেটিংস। ইনপুটে আমরা এখানে 240 ভোল্ট এসি আমরা ইনপুট নিতে পারবো এবং ফ্রিকোয়েন্সিটা এখানে নিতে পারবো হচ্ছে 50 থেকে 60 হার্টজ। আচ্ছা, তাহলে আউটপুটে আমরা কি পাবো? আউটপুটে আমরা দুইটা ভোল্টেজ পাওয়ার সম্ভাবনা থাকে। ইনপুটে দেখতে পাচ্ছি আমাদের এই দুইটা ওয়্যার, এখানে একটা ওয়্যার, এখানে একটা ওয়্যার, কানেকশনটা দিব। আর আউটপুটে পাবো হচ্ছে এই একটা ওয়্যার, এই আরেকটা ওয়্যার এবং এখানে আরেকটা ওয়্যার। তিনটা ওয়্যার কেন? এটা একটা সেন্টার টেপ ট্রান্সফরমার। সো এখানে হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে নিউট্রাল 0 ভোল্ট, আর এটা হচ্ছে 12 ভোল্ট। সো আমরা যদি এই দুইটা পয়েন্ট নেই তাহলে আমরা পাবো হচ্ছে 12 ভোল্ট, অথবা আমরা যদি এই দুইটা পয়েন্ট নেই তাহলে পাবো হচ্ছে আমরা 12 ভোল্ট। এখন এই দুইটা মাঝখানেরটা বাদ দিয়ে আমরা যদি সাইডে দুইটা নিই, এইটা এবং এইটা, তাহলে আমরা পাবো হচ্ছে 24 ভোল্ট। তারপর লাগবে হচ্ছে আমাদের একটা ডিসি এমিটার, এরপর একটা ডাইসেল ব্যাটারি, এটা 9 ভোল্ট, একটা 3 ফেজ ট্রান্সফরমার, এটা 3 ফেজ ভেরিয়াক। 3 ফেজ ভেরিয়াকটার কাজ হচ্ছে আমরা ইনপুটে হচ্ছে 3টা ফেজ সাপ্লাই নিব, যেটা কিনা 400 বা 400 প্লাস হয়ে থাকে। যদি নিউট্রাল থাকে, ওয়াই কানেকশন থাকে, তাহলে এখান থেকে একটা নিউট্রাল কানেকশন এখানে দেওয়া যাবে। তাহলে আউটপুটে পাবো হচ্ছে আমরা একইভাবে 3টা ফেজই কানেকশন পাবো, কিন্তু আউটপুটের যে ভোল্টেজ লেভেলটাকে আমরা বিভিন্ন ম্যাগনিটিউডে পেতে পারি, সেটা হচ্ছে 0 to 250 ভোল্ট। তার মানে আউটপুটে আমরা 3 ফেজের ভোল্টেজটাকে 0 থেকে 250 ভোল্টের যে কোনো একটা পয়েন্টে বা ডিজায়ার্ড যে কোনো একটা ভোল্টেজ আমরা পেতে পারি। তারপর লাগে হচ্ছে একটা এসি ভোল্টমিটার, যেটা আমরা অলরেডি জানি, এবং ফাইনাল হচ্ছে আমাদের ফেজ শিফট দেখার জন্য আমাদের একটা অসিলোস্কোপ লাগবে। এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমারের পোলারিটি কিভাবে টেস্ট করতে হয়। ট্রান্সফরমারের যদি পোলারিটি টেস্ট করতে হয় তাহলে আমাদেরকে প্রাইমারিতে একটা সাপ্লাই দিতে হবে এবং সেকেন্ডারিতে সেটা ডিফ্লেকশন দেখতে হবে। তো প্রাইমারি সাপ্লাই হিসেবে আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে একটা ডিসি ভোল্টেজ ইউজ করেছি। এসি না ইউজ করে কেন আমরা ডিসি ইউজ করছি? যদি আমরা এসি ভোল্টেজ ইউজ করতাম তাহলে এটা হতো প্রতি সেকেন্ডে 50 বার তার ডিরেকশন চেঞ্জ করে, তাহলে সেকেন্ডারিতে ইনডিউস ভোল্টেজের কারণে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতো, তাহলে হচ্ছে তারপরে পোলারিটি কিভাবে, যে ভোল্টেজ লেভেলটাকে আমরা বিভিন্ন ম্যাগনিটিউডে পেতে পারি, সেটা হচ্ছে 0 to 250 ভোল্ট। তার মানে আউটপুটে আমরা 3 ফেজের ভোল্টেজটাকে 0 থেকে 250 ভোল্টের যে কোনো একটা পয়েন্টে বা ডিজায়ার্ড যে কোনো একটা ভোল্টেজ আমরা পেতে পারি। তারপর লাগে হচ্ছে একটা এসি ভোল্টমিটার, যেটা আমরা অলরেডি জানি, এবং ফাইনাল হচ্ছে আমাদের ফেজ শিফট দেখার জন্য আমাদের একটা অসিলোস্কোপ লাগবে। এখন দেখবো হচ্ছে ট্রান্সফরমারের পোলারিটি কিভাবে টেস্ট করতে হয়। ট্রান্সফরমারের যদি পোলারিটি টেস্ট করতে হয় তাহলে আমাদেরকে প্রাইমারিতে একটা সাপ্লাই দিতে হবে এবং সেকেন্ডারিতে সেটা ডিফ্লেকশন দেখতে হবে। তো প্রাইমারি সাপ্লাই হিসেবে আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে একটা ডিসি ভোল্টেজ ইউজ করেছি। এসি না ইউজ করে কেন আমরা ডিসি ইউজ করেছি? যদি আমরা এসি ভোল্টেজ ইউজ করতাম তাহলে যেটা হতো, এসিতে প্রতি সেকেন্ডে 50 বার তার ডিরেকশন চেঞ্জ করে, তাহলে সেকেন্ডারিতে ইনডিউস ভোল্টেজের কারণে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতো, তাহলে এই ডিফ্লেকশনটা আসলে কোন সাইডে হতো সেটা আমরা বুঝতে পারতাম না।
সো এখন আমরা এই প্রবলেমটাকে মিনিমাইজ করার জন্য আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি। তো ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করলে আবার একটা প্রবলেম অ্যারাইজ করে, সেটা হচ্ছে যেহেতু ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলা ইন্ডাকটিভ ইন নেচার, সো আমরা যদি ডিসি পাওয়ার সাপ্লাই দিই ট্রান্সফরমারের ইন্ডাক্টর গুলা শর্ট হয়ে যাবে, সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ ইন্ডিউসড হবে না এবং আমরা কোনো ধরনের পাওয়ার সাপ্লাই বা কোনো কারেন্ট ফ্লো পাবো না, এবং এখানে যে ডিসি এমিটারটা ইউজ করবো সেটারও কোনো রিফ্লেকশন আসবে না। তেমনিভাবে এই প্রবলেমটাকেও সলভ করার জন্য আমরা এখানে একটা সুইচ ইউজ করছি, সেটা হচ্ছে এস। এখন এই সুইচটা দিয়ে আমাদের ইচ্ছা মতো এখানে ভোল্টেজটাকে বা পাওয়ার সাপ্লাইটাকে আমরা অন অফ করতে পারবো। এখন আমরা যদি খুব তাড়াতাড়ি এই সুইচটাকে অন অফ করি, তার মানে খুব সামান্য সময়ের জন্য এখানে একটা ভোল্টেজ আসবে এবং এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে এবং এটার জন্য সামান্য সময়ের জন্য একটা কারেন্ট ফ্লো করবে, এখন এখানেও একটা ডিফ্লেকশন দিবে। সো এই ডিফ্লেকশনের নেচার দেখে আমরা বলতে পারবো এই দুইটা ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে তার ডট পজিশন কি ইন ফেজ আর 180 ডিগ্রি আউট অফ ফেজ। তাহলে আমরা একটু দেখি ল্যাবে যে টেস্টটা করব। বেসিক্যালি একটু আগের স্লাইডে যে আমরা থিওরিটা দেখেছি, ল্যাবে এই পোলারিটি টেস্টটাকে আমরা কিভাবে করতে পারি। সো আমি এখানে মেনশন করেছিলাম 9 ভোল্টের একটা ব্যাটারির প্লাস হচ্ছে এটা, মাইনাস হচ্ছে এটা হচ্ছে সেই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সেন্টার ট্যাপ, এবং এটা হচ্ছে ডিসি এমিটার। সো আমি ধরে নিলাম নেগেটিভটা হচ্ছে এই টার্মিনালের সাথে অ্যাড করলাম এবং পজিটিভটা হচ্ছে ট্রান্সফরমারের এই টার্মিনালের সাথে অ্যাড করলাম, এবং একইভাবে এটা যেহেতু নেগেটিভ আমি ধরে নিলাম এই নেগেটিভটা হচ্ছে এমিটারের নেগেটিভে দিলাম নিউট্রালটাকে, আর ট্রান্সফরমারের এই টার্মিনালটাকে পজিটিভ সাথে অ্যাড করলাম। প্রথমেই ধরে নিয়েছি আমরা ট্রান্সফরমারটা প্রাইমারি এবং সেকেন্ডারিটা ইন ফেজ আছে এবং এটা নাও থাকতে পারে। সো এখন এই ট্রান্সফরমারের পজিটিভ যে টার্মিনালটা আছে সেটাকে অলওয়েজ কানেক্টেড না রেখে আমরা যদি সামান্য সময়ের জন্য জাস্ট এখানে টাচ করে আবার যদি আমরা রিমুভ করে দিই, তাহলে ট্রান্সফরমার সেকেন্ডারিতে একটা ভোল্টেজ ডিফ্লেকশন হবে এবং সেই ভোল্টেজ ইনডিউসড হবে এবং সেটা কারণে কারেন্ট ফ্লো করবে এবং কারেন্টের ডিফ্লেকশনটা হচ্ছে আমরা এই ডিসি এমিটারে দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে ডিফ্লেকশন তো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লেফট সাইডে, একটা হচ্ছে রাইট সাইডে, বাট এসি এমিটারটা ডিফ্লেকশন হচ্ছে অনলি দেখতে পাচ্ছি ঘরগুলো হচ্ছে রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে আমরা কোনো ধরনের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে, যদি কোনো কারণে এটা 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়, তাহলে প্রথম যে ডিফ্লেকশনটা আসবে সেটা হচ্ছে জিরোর নিচে, খুবই সামান্য সময়ের জন্য জিরোর নিচে একটা ডিফ্লেকশন দেখাবে, তারপর আবার ডান দিকে ডিফ্লেকশন দিয়ে এটাকে এখানে স্টপ হয়ে যাবে। আর যদি এই দুইটাই ইন ফেজে থাকে তাহলে ডিফ্লেকশন গুলো অবশ্যই অলওয়েজ রাইট সাইডে হবে। সো এখান থেকে আমরা ট্রান্সফরমারের পোলারিটি ইজিলি বের করে নিয়ে আসতে পারি। পোলারিটি টেস্টের সেকেন্ড আরেকটা মেথড আছে। সো এই মেথডটা মোর প্র্যাকটিক্যাল, কিন্তু আমরা ল্যাবে এটা ইউজ করি না। ল্যাবে হচ্ছে আমরা প্রিভিয়াস সাইটে যে মেথডটা দেখিয়েছি সেটাই নর্মালি আমরা ইউজ করি। তারপরে জানার জন্য হচ্ছে এই মেথডটা সম্পর্কে বলে দিচ্ছি। ট্রান্সফরমারে দেখতে পাচ্ছি আমাদের 4টা টার্মিনাল আছে, এগুলাকে প্রথমে আইডেন্টিফাই করলাম 1, 2, 3 and 4। 2 এবং 4 শর্ট করে দিলাম, দ্যাট মিনস 2 এবং 4 এর মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। তো বাকি যে পটেনশিয়াল ডিফারেন্স গুলো পাবো সেটা হচ্ছে 1 and 2 এর মাঝে B12, 1 and 3 এর মাঝে B of 1, 3 এবং 3 এবং 4 এর মাঝে B of 3, 4। এখন এটা আউটার লুপে যদি আমরা কোনো একটা কেভিএল করি তাহলে আমরা আমাদের কি পাই? কিছুক্ষণের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে, 40 মিনিটের কাছাকাছি চলে আসছে। তো আমরা এটা হয়তো শেষ করতে পারবো যে তারপরে বিরতি পাবো কত সময় স্যার? 2টা থেকে শুরু হবে আবার, ঠিক আছে? এর মধ্যে নামাজ বা এই জাতীয় কাজ যার আছে শেষ করবেন আর মেইল করে দিবেন, ঠিক আছে? ওকে ফাইন। Plus B of 1, 3 plus B of 3, 4 is equal to minus
যেহেতু রাইট সাইডে নিয়ে গেছি, সো এটা প্লাস ভি অফ 1 2, এবং আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এবং এটা ইন ফেজে আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ভি অফ 1 3 ইজ ইকুয়াল টু ভি অফ 1 2 মাইনাস ভি অফ 3 4। যেহেতু এবং 1 এবং 3 কে আইডেন্টিক্যাল ধরে আমি এই ফর্মুলাটা ডিরাইভ করেছি, দ্যাট মিন্স ভি অফ 1 2 থেকে যদি ভি অফ 3 4 বাদ দিলে ভি অফ 1 3 পাওয়া যায়, তাহলে আমি বলতে পারবো যে এটা 1 এবং 3 আইডেন্টিক্যাল এবং ইন ফেজে আছে। যদি কোনো কারণে উল্টা জিনিসটা আসে, ভি অফ 1 3 ইজ ইকুয়াল টু ভি অফ 1 2 প্লাস ভি অফ 3 4, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারবো এটা হচ্ছে ক্রস কানেকশনে আছে, দ্যাট মিন্স 1 এবং 4 আইডেন্টিক্যাল এবং এটা 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে। ফার্স্ট মেথডের চাইতে এই মেথডটার কিছু অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট মেথডটাতে যখন আমরা ডিসএমিটে দিয়ে দেখি, তখন দেখার সময় কিছু হিউম্যান এরর থাকতে পারে যে ফার্স্ট রিফ্লেকশনটা কি লেফট সাইডে হয়েছে নাকি রাইট সাইডে হয়েছে। তাছাড়া এটাতে যেহেতু ইকুয়েশন দিয়ে আমরা সলভ করি, সো এবং ডাটা ভ্যালুগুলো আমরা মাল্টিমিটারের ভোল্ট মোডের থেকে আমরা কালেক্ট করে থাকি, সো আমি ডেফিনেটলি বলতে পারবো যখন এই ক্যালকুলেশনের রেজাল্টগুলো আইডেন্টিফাই করবে এবং আমরা টার্মিনালগুলো ওভাবে আইডেন্টিফাই করতে পারবো। So this method is more accurate than the previous one. এখন দেখবো হচ্ছে আমরা ট্রান্সফরমারের একটা ডিওয়াই কানেকশন এবং তার ভেক্টর ডায়াগ্রামগুলো। কানেকশন হিসেবে আমরা চুজ করেছি হচ্ছে DY1, সো আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি। আচ্ছা, সবাই আমার এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার কারো বুঝতে কোনো- পারিনি স্যার। কোনটা বুঝতে পারেন না একটু ওই বলবেন? যে এর আগে যে ইমিডিয়েট যেটা দেখালো স্যার, ওই যে এই V13 V13 V14 আইডেন্টিক্যাল কোনগুলো, এটা একটু সমস্যা। এগুলো আচ্ছা, স্যার ঠিক বুঝতে আছে, পারিনি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমি আবার আপনাকে আলাদাভাবে তাহলে পরের বারে বুঝাই দেবো, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের অলমোস্ট 140 বেজে গেছে, এখন ডিসকানেক্ট হয়ে যাবে। তো ঠিক আছে সবাই, আমি আরেকটা দিয়ে দেবো ক্লাসরুমে, ওইটাতে একবার জয়েন করলেই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কথা? ওকে স্যার। জি স্যার। হ্যাঁ, ওইটা ওই মানে ধরেন 55 থেকে 60 এর মধ্যে জয়েন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তখন আমি আপনাদের ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে বুঝাই দেবো। হ্যাঁ, সবাই দেখেন, আমরা যখন কোনো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার বানাই, তখন ট্রান্সফরমারে কি কোর থাকে না? এরকম এর 4 কোণ কোর থাকে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এই কোরের দুই দিকে আমাকে এরকম করে ওয়াইন্ডিং, তার পেঁচে ওয়াইন্ডিং তৈরি করতে হয়, তাই না? এখন আমি এই তারটা দুই ভাবে পেঁচাতে পারি। একটা হচ্ছে এভাবে করে নিয়ে এই যে নিচ দিক দিয়ে ভাবে বের করে উপর দিক দিয়ে দিলাম, আবার মনে করেন এদিক দিয়ে বের করে এরকম করেও করতে পারি। আবার শুরুর প্রথমে আমি উপর দিক থেকে দিয়ে এভাবে করে দিলাম, দেন এভাবে করে দিলাম, দুই ভাবে কিন্তু আমি করতে পারি, তাই তো? এভাবে করে যখন আপনি ওয়াইন্ডিং করবেন এবং এখানে একটা ডিসি সাপ্লাই দিবেন প্লাস মাইনাস, তখন কারেন্টটা ফ্লো হবে কিভাবে করে? এদিক থেকে এই যেভাবে করে আসবে, এদিকে যাবে, তারপর কি এদিকে যাবে, তারপর কি এদিকে যেভাবে বের হয়ে চলে আসবে না? ফলে আমার এটা যে ফ্লাক্স তৈরি করবে, সেটা ফ্লাক্সটা কি হবে? ডিরেকশন হবে কোন দিকে? এই যে নিচের দিকে। এই যে এভাবে এভাবে এটা হবে ফ্লাক্সের ডিরেকশন। তো বুঝেন সবাই, রাইট হ্যান্ড রুল থেকে পাওয়া যায় আর কি, থাম্ব রুল তো জানেন, মানে এদিকে হবে নর্থ পোল আর এদিকে হবে সাউথ পোল। কিন্তু যদি আপনি এটাকে এভাবে কানেকশন দেন এবং এদিক দিয়ে যদি আপনি কারেন্ট এন্টার করান, তাহলে দেখেন কারেন্টটা এভাবে করে যাবে, এভাবে করে যাবে, এভাবে করে যাবে, ডিসি কারেন্টের কথা বলছি, এভাবে করে যাবে এবং এভাবে করে ব্যাক করবে। যদি এখানে প্লাস আর এখানে মাইনাস দেন, তাহলে এবার ফ্লাক্সটা কিন্তু এই যে এদিক থেকে বের হবে, আই মিন এদিকে কিন্তু নর্থ পোল ক্রিয়েট হবে এবার, আর এদিক দিয়ে এসে ফ্লাক্স কি এদিকে এন্টার করবে, এদিকে হবে সাউথ পোল। তার মানে দেখেন একই উইন্ডিং, মানে ট্রান্সফরমারে কোর একটাই, কিন্তু আমি তারটা প্যাঁচান দুই ভাবে প্যাঁচানোর কারণে কখনো এদিকে নর্থ পোলটা তৈরি হয়, কখনো উপর দিকে তৈরি হয়, তাই তো? এই জন্য আমাদের রিলেটিভ পোলারিটি আমাদেরকে টেস্ট করতে হয় আর কি। এখন রিলেটিভ পোলারিটি জিনিসটা কি সেটা আমরা বলি। আমাদের ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে এইচপি সাইড আর একটা হচ্ছে এলপি সাইড, তাই তো? তো এটা ধরেন আমাদের ট্রান্সফরমারের
এইচটি সাইড এদিকে, আর এটা হচ্ছে এলটি সাইড। এখন আমরা জানি এইচটি এবং এলটির মধ্যে যে কোনো একদিকে আমরা কি পাওয়ার সাপ্লাই দিই, আর আরেক দিক থেকে পাওয়ার সাপ্লাই নেই। যেদিকে আমরা সাপ্লাই প্রোভাইড করি সেদিককে আমরা বলি প্রাইমারি, আর যেদিক থেকে নেই সেটাকে আমরা বলি সেকেন্ডারি সাইড। জাকারিয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, রাইট। তা সেটা আমরা হাই টেনশনেও আমরা যদি স্টেপ আপ করতে চাই তাহলে আমরা লো টেনশনের কে বানাবো হচ্ছে প্রাইমারি, আর এই এইচটি হাই টেনশন যেটা ওটাকে বানাবো সেকেন্ড। আর যদি আমরা স্টেপ ডাউন করতে চাই তাহলে আবার উল্টা, আমাদের যেটা এইচটি সাইড সেটাকে বানাবো প্রাইমারি আর এলটি সাইডকে বানাবো সেকেন্ডারি। ঠিক আছে? তো মনে করেন এটা হচ্ছে আমাদের এরকম একটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং। তো ডট কনভেনশন জিনিসটা হচ্ছে রিলেটিভ পোলারিটি। ডট কনভেনশন মানে হচ্ছে রিলেটিভ পোলারিটি। তার মানে যখন আমার প্রাইমারি সাইডে কোনো একদিক দিয়ে আমি কারেন্ট এন্টার করাই, কথার এদিক দিয়ে আমি কারেন্ট এন্টার করাবো, যখন এই দিক দিয়ে কারেন্টটা এন্টার করবে তখন এই দিকে কারেন্টটা কোন দিক থেকে বেরোবে সেটা বুঝতে পেরেছেন? সেটাকে বলা হচ্ছে রিলেটিভ পোলারিটি। যদি এদিক থেকে কারেন্ট এভাবে করে বের হয়, দ্যাট মিনস এটা হবে প্লাস আর এটা মাইনাস। কারণ কি, প্রাইমারিটা আমরা কি লোড হিসেবে লোডের মতো দেখবে এই সোর্সটা, আর সেকেন্ডারিটা কি হবে সোর্সের মতো। আর আমরা জানি সোর্সের মধ্য দিয়ে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যায়, ফলে কারেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে এই যে এভাবে করে এইরকম। তাহলে এটার এদিকে যখন আমি কারেন্ট ঢুকাচ্ছি তখন কিন্তু এটা অবশ্যই প্লাস, আর যখন বের হচ্ছে তখন কিন্তু এটা মাইনাস। দ্যাট মিনস এটার রিলেটিভ পোলারিটি রিলেটিভলি সেম টার্মিনাল হচ্ছে, আইডেন্টিক্যাল টার্মিনাল হচ্ছে এটা। তো এটাকে আমরা যদি ডট বলি তাহলে এটাকেও আমরা বলতে পারি ডট, আর এটাকে যদি নন ডট বলি এটাকেও বলতে পারি নন ডট। অথবা কেউ যদি মনে করেন না স্যার আমি এটাকে ডট, হ্যাঁ তো ভালো, এটা ডট হলে তাহলে এটাও হবে আপনার তার রিলেটিভ টার্মিনাল ডট। আমার কথা বুঝতে পেরেছেন? এইটা আমাদেরকে টেস্ট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা ডিসি টেস্ট করব। ডিসি টেস্ট কেন করতেছি? কোশ্চেন হচ্ছে এটা। ট্রান্সফরমার তো ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে যাবে না, কারণ ট্রান্সফরমারটা একটা ইন্ডাকটিভ কোডের মতো, তাই তো? আমরা জানি ইন্ডাক্টর ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট হয়ে যায় ট্রানজিয়েন্ট পিরিয়ডের পর স্টেডি স্টেট পিরিয়ডে গেলে। তো আমরা ডিসি টেস্ট করতেছি, ঠিক আছে, কিন্তু ডিসিতে তো শুরুতে যখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, দ্যাট মিনস এর ফ্লাক্স পুরো জিরো। তারপর আমরা যখন ডিসিটাকে এর সাথে কানেক্ট করতেছি সুইচটাকে, তখন কি হচ্ছে, জিরো কারেন্ট থেকে হঠাৎ করে কি কারেন্ট একটু বাড়তেছে না, তাই তো? একদম শুরুর সময়টাতে কারেন্ট কিন্তু বাড়ছে, ফলে ওই শুরুর মুহূর্তে কিন্তু এখানে একটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হবে, এবং এর ফলে ভোল্টেজ একটা ইনডিউস হবে। এবং আমরা যদি এখানে শর্ট করে রাখি, অ্যামিটার কানেক্ট করা মানে শর্টই করে, তাই তো? হ্যাঁ, একে যদি আমরা শর্ট করি তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে শুরুর ওই অংশটা। কিন্তু একটু পর যখন স্টেডি হয়ে যাবে তখন কিন্তু কারেন্ট, যেহেতু ডিসি কারেন্ট হচ্ছে স্টেডি কারেন্ট, এর কোনো চেঞ্জ হয় না, ম্যাগনিটিউডেরও চেঞ্জ হয় না, ডিরেকশনেরও চেঞ্জ হয় না। অতএব একটু পরে এর রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স জিরো হয়ে যাবে, ভোল্টেজও ইনডিউসড হবে না, কোনো কারেন্টও ফ্লো হবে। ফলে আমরা শুরুর যে ট্রানজিয়েন্ট পিরিয়ড, এই পিরিয়ডটাকে কাজে লাগিয়ে ডিসি টেস্টটা করতে পারবো, বা ডট কনভেনশন টেস্ট বা রিলেটিভ পোলারিটি টেস্ট, এটা আমরা করব। ঠিক আছে? আপনি যদি অনেকক্ষণ ধরে সুইচ অন করে রেখে দেন তারপর কিছুই পাওয়া যাবে না, শুধু সুইচ অন করার মুহূর্তে অথবা সুইচ অফ করার মুহূর্তে আপনি অ্যামিটারে কাটার ডিফ্লেকশন দেখতে পাবেন। এবার আমি বলি ডিসি টেস্টটা কিভাবে আমাকে করতে হবে। ডিসি টেস্ট করার জন্য আপনাকে যে কোনো একটা সাইডকে প্রাইমারি বানাইতে হবে আর আরেকটা সাইডকে সেকেন্ডারি বানাতে হবে। জরুরি না যে এই সাইডকে আপনার প্রাইমারি বানাইতে হবে, এলটি সাইডকে সেকেন্ডারি বানাতে হবে, এটা জরুরি না, যে কোনো একটা আপনার ইচ্ছা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা। তা আমরা করলাম কি, এই সাইডটাকে আমরা প্রাইমারি ধরলাম, এটাকে আমরা ধরলাম সেকেন্ডারি, রাইট? তা আমরা সেকেন্ডারিতে কি করলাম, একটা অ্যামিটার কানেক্ট করলাম। এই যে মনে করেন এটা হচ্ছে সেই অ্যামিটার, এই অ্যামিটারের এই যে এটা হচ্ছে কাঁটা, এই কাঁটাটা জিরো বরাবর এদিকে আছে, এটা জিরো টার্মিনাল, এদিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু আর এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু। এরকম ধরেন একটা অ্যামিটার আমি নিলাম, নিয়ে আমি করলাম কি, এইটার সাথে এই টার্মিনালটা কানেক্ট করে দিলাম, আর এইটার সাথে এই টার্মিনালে এটা আমি কানেক্ট করে দিলাম। সবাই আমার কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমি করলাম কি, এই যে 9 ভোল্টের একটা ব্যাটারি নিলাম, বা 5 ভোল্টের ব্যাটারি, ধরেন কথা 5 ভোল্টের ব্যাটারি, এটা নিয়ে আমি 5 ভোল্টের নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করলাম হচ্ছে এই ওয়াইন্ডিং এর এই পাশে,
আর পজিটিভটা তো আমার কাছে তো সুইচ নেই, আমি হাত দিয়ে এটা এই পজিটিভ টার্মিনালে ধরবো আবার ছেড়ে দিব, ফলে ওইটা আমার সুইচে কাজ করবে। এবং এইখানে আমি কানেক্ট করছি হচ্ছে পজিটিভ টার্মিনাল। দ্যাট মিনস আমি যে টার্মিনালে পজিটিভ কানেক্ট করব প্লাস, সেটা হবে হচ্ছে আমার ডট। এটা মনে রাখতে হবে। আপনি এইটাকে অবশ্যই এখানেও কানেক্ট করতে পারছেন, এটা কোনো ব্যাপার না। সেক্ষেত্রে আপনার রিলেটিভ পোলারিটির ডট হইতো কিন্তু এটা। বুঝা গেছে কথা? কিন্তু যেহেতু আপনি প্লাসটা এখানে কানেক্ট করছেন, অথবা আপনি ধরে নিচ্ছেন এটা আপনার ডট, আই মিন পজিটিভ। বুঝা গেছে কথা? এইবার আপনি করবেন কি, এই সুইচটাকে ফেলে দেবেন, খট করে ভয় করে অন করে দেবেন, বা এটাকে এখানে ধরবেন। ধরলে কি হবে, আপনি দেখবেন যে এর কাটার ডিফ্লেকশন হবে। কারণ কি, শুরুতে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, আপনি সুইচ অন করার সাথে সাথে একটা কারেন্ট ফ্লো হয়েছে, এবং কারেন্টের ডিরেকশন অবশ্যই এদিক থেকে এই যে এদিকে, এই যে কারেন্টের ডিরেকশন অবশ্যই এদিক থেকে এদিকে কারেন্টের এভাবে করে ফ্লো হচ্ছিল। এর ফলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের কারণে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হয়, যেহেতু অ্যামিটার কানেক্ট করা আছে শর্ট, ফলে একটা কারেন্ট ফ্লো হবে, রাইট? কারেন্ট ফ্লো হলে এর কাঁটাটা নড়বে কোনো একদিক, এদিকেও নড়তে পারে আবার এদিকেও নড়তে পারে। যদি কাঁটাটা ডান দিকে নড়ে, তাহলে আমরা বলতে পারবো কারেন্টটা এদিক দিয়ে ঢুকে এই কাঁটাটাকে ডান দিকে নড়িয়ে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে, রাইট? আই মিন এটা হচ্ছে ডট, এটা আমরা বলতে পারবো। আর যদি দেখি যে না, কাঁটাটা উল্টা হচ্ছে, কাঁটাটা ঘুরতেছে হলো এদিকে নড়ছে, মানে জিরো থাকতে থাকতে হঠাৎ করে বাম দিকে একটা থাকবে, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের কারেন্টটা এদিক থেকে এভাবে করে বের করে এই কাঁটাটাকে এদিকে ঘুরায় এদিক দিয়ে চলে আসছে, আই মিন এটা হচ্ছে ডট কারেন্ট। আমার কথা বোঝা গেছে? এইভাবে করে আমরা রিলেটিভ পোলারিটি চেষ্টা করতে পারি। এতটুকু বুঝেন না এরকম কেউ আছেন? থাকলে বলেন। বুঝছি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এটা খুবই সিম্পল। এটা বুঝে না এরকম কেউ নাই, কিন্তু সমস্যা আছে, একটা চ্যালেঞ্জ আছে এখানে। চ্যালেঞ্জটা কি আপনাকে আমি বলি। চ্যালেঞ্জটা হচ্ছে, আমাদের ল্যাবে এরকম কোন অ্যামিটার নেই যে অ্যামিটারের কাঁটাটা মাঝখানে থাকে, আর ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ, এরকম কোনো কাঁটা আমাদের নেই। তা আমাদের কাঁটা কিরকম? আমাদের কাঁটাটা একটু অন্যরকম। আমাদের কাঁটা হচ্ছে এরকম, আপনাকে আমি দেখাই। আমাদের কাঁটাটা হচ্ছে সবসময় এখানে থাকে, এই জায়গায়। এটা হচ্ছে জিরো, বুঝা গেছে? আর এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু, এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু। আর এই যে একটা প্রোব, এটা হচ্ছে রেড, লাল রং করা, যেহেতু এটা ডিসি অ্যামিটার। ডিসি অ্যামিটারের দুইটা মাথা থাকে, একটা লাল আর একটা হচ্ছে কালো। বুঝা গেছে? তা এখন এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, কোশ্চেন আছে। তো এটাকে আমার বুঝতে হবে, এটা ইমপ্লিমেন্ট করার জন্য। সেটা হচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করেন একটা জিনিস। ডিসি অ্যামিটার আমরা কলেজ থেকে ইউজ করে থাকি, কিন্তু ডিসি অ্যামিটারের বিষয় হয়তো আমরা অনেকে জানি না। তো আমি আপনাকে বলি, ডিসি অ্যামিটারের বৈশিষ্ট্য হচ্ছে, যদি আপনি এর লাল দিক, লাল যে রেড যে টার্মিনাল, এদিক দিয়ে কারেন্টটাকে এন্টার করান এবং কালো দিয়ে যদি কারেন্টটাকে বের করে নেন, তাহলে এই কাঁটাটা এদিকে পজিটিভ ডিফ্লেকশন দিবে। আমার কথা বোঝা গেছে? আর যদি আপনি উল্টা করেন, আপনি কালো দিয়ে কারেন্ট দিচ্ছেন আর লাল দিয়ে কারেন্টটা বের করে নিচ্ছেন, দ্যাট মিনস এর পোলারিটির সাথে, মানে অ্যামিটার যেটা এক্সপেক্ট করতেছে সেটা হচ্ছে না, তাহলে কাঁটাটা উল্টা দিকে ঘোরার চেষ্টা করবে, এদিকে ঘোরার ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, কিন্তু পারবে না, মানে কারণ এদিকে তো তার যাওয়ার জায়গা নেই, বাম দিকে একটু বাড়ি খাবে। এটা আমার কথাটা বোঝা গেছে? এই জাক্কা দিয়ে আমার কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ডিসি অ্যামিটার কি এক্সপেক্ট করে, যে লাল দিক থেকে কারেন্ট এন্টার করবে, কালো দিক থেকে বের হয়ে যাবে, তাহলে সুন্দর মতো এদিকে ডিফ্লেকশন। হ্যাঁ, 1 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, তারপর মনে করেন 3 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার, এরকম সে রিডিং দিবে। কিন্তু যদি আপনি উল্টা কাজ করেন, যে কালো দিয়ে আপনি কারেন্ট এন্টার করে লাল দিয়ে বের করে নিচ্ছেন, তাহলে কি হবে? তাহলে কাঁটাটা এদিকে ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, রাইট? এই জিনিসটা আপনাকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? এখন এই কনসেপ্টটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, দেখেন আমি বলছি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ডট যেটা আমার ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করেছি, এটা ডট, এটা আমার সেমি থাকবে, কারণ কি, আমি তো এটা চেঞ্জ করতে চাই। এটা ডট, এটা ডটই ছিল, কারণ এখানে আমি ব্যাটারি পজিটিভ টার্মিনালটা কানেক্ট করছি। আপনি যদি এখানে কানেক্ট করতেন ব্যাটারি পজিটিভ, এটা ডট, এটা টোটালি আপনি যেভাবে টেস্ট করেন। তো ঠিক আছে, এটা আমার ডট। এখন আমি করব কি, এর যে কোনো একটা টার্মিনাল আমি লালে কানেক্ট করব, আর আরেকটা টার্মিনাল কালোতে কানেক্ট করব। আমার কথা বোঝা গেছে? আমাদের যে সেকেন্ডারি সাইড আছে,
তার তো দুইটা টার্মিনাল, যে কোনো একটা টার্মিনাল আমি লালে কানেক্ট করব, আর একটা টার্মিনাল কালোতে কানেক্ট করব, ঠিক আছে? তাহলে লাল দিয়ে যদি কারেন্ট ঢুকে আর কালো দিয়ে বের হয়, তাহলে পজিটিভ ডিফ্লেকশন দিবে, আমি বুঝতে পারবো কারেন্ট এই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে চলে আসে। আর যদি দেখি যে না, আমার এই ডিফ্লেকশনটা উল্টা দিকে হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে না, কালো দিয়ে কারেন্ট ঢুকতেছে, লাল দিয়ে বের হচ্ছে। বিষয়টা বোঝা গেছে? তা আমি এই সেটআপটা ইমপ্লিমেন্ট করবো এভাবে, এটাকে অন করব, এই যে এটাকে অন করব, বা এটাকে নিয়ে যে প্লাসে কানেক্ট করব, তখন সাথে সাথে দেখবেন এর কাঁটাটা লাভ ডিফ্লেক্ট করছে। এখন ডিফ্লেকশনটা কোন দিকে হচ্ছে এটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন ডিফ্লেকশনটা এদিকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই যখন এখানে আমি প্লাস কানেক্ট করছি, তখন সেকেন্ডারি টার্মিনালে কারেন্টটা এদিক দিয়ে এসে লাল দিয়ে ঢুকে কালো দিয়ে বের হয়ে যাচ্ছে, দেখেই এই পজিটিভ ডিফ্লেকশন দিচ্ছে, ঠিক আছে? আর যদি আপনি দেখেন যে না, আপনার উল্টা হচ্ছে, উল্টা বলতে আপনার এটা কানেক্ট করার ফলে আপনার এই কাঁটাটা এদিকে ঘোরার চেষ্টা করছে, ডিফ্লেক্ট করতেছে, দ্যাট মিনস কালো দিয়ে আপনার কারেন্টটা ঢুকে লাল দিয়ে বের হয়ে যাচ্ছে। আই মিন সেক্ষেত্রে এটা হবে ডট, আর আগের ক্ষেত্রে এটা হবে ডট। সবাই পারবেন এখন করতে এটা? ইয়েস স্যার, বুঝছি স্যার। ঠিক আছে। এখন যদি আপনার এটার করসপন্ডিং ডট যদি এইটা হয়, তাহলে এটাকে আমরা বলি ক্রস পোলারিটি। তাহলে দেখেন এটা ক্রসের মতো, এই যে এটা আইডেন্টিক্যাল আর এটা আইডেন্টিক্যাল, এটা হচ্ছে ক্রস পোলারিটি, এটাকে আমরা বলি। আর যদি পাওয়া যায় উল্টা, হ্যাঁ, উল্টা বলতে এটার রিলেটিভ পোলারিটি হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে বলি স্ট্রেইট পোলারিটি। মানে কি, এ স্ট্রেট, এ ও স্ট্রেট, এটার আইডেন্টিক্যাল এটা, এটার আইডেন্টিক্যাল এটা, ঠিক আছে? একটা জিনিস আপনাকে বলে নিই, কারো কারো এক্সপেরিমেন্টে এরকম হতে পারে যে ডট বের হয়েছে এটা আর এটা, আবার অন্য আরেকজনের তার কিন্তু এটা ডট নাও বের হতে পারে। তার কি বের হতে পারে? তার বের হতে পারে হচ্ছে এটা আর এটা ডট, এটা কিন্তু বের হতে পারে। এটা আর এটা ডট হওয়া যা কথা, এটা আর এটা ডট হয় একই কথা, কারণ এটার রিলেটিভ পোলারিটি, এটার রিলেটিভ ইকুইভ্যালেন্ট টার্মিনাল হচ্ছে এটা। তার মানে এটা যখন প্লাস হবে এদিকে এটাও প্লাস, আর এটা যখন প্লাস হবে এদিকে এটাও প্লাস, কারণ এটা এটা, ফলে এটা আর এটা ডট হওয়া যে এক কথা, এটা আর এটা ডট হয় একই কথা। আশা করি এটা এখন আপনারা পোলারিটি টেস্টটা সরাসরি ভিডিও দেখাবো, দেখালে এটা বুঝে যাবে। বুঝা গেছে কিভাবে করতে হয় পোলারিটি টেস্ট? ইয়েস স্যার। আর পোলারিটি টেস্টের আরেকটা যেটার কথা বলছেন, ওইটা হচ্ছে কাটঅফ ভোল্টেজ অ্যাপ্লাই করা, ঠিক আছে? ওইটা আমরা ল্যাবে করব না, ওইটা ল্যাব ম্যানুয়ালের ছবিটা দেয়া আছে। ওই টার্মিনাল গুলো শর্ট করে জাস্ট একটা কাটঅফ ভোল্টেজ অ্যাপ্লাই করুন, ঠিক আছে? তাহলেই আপনি ওইটা এক্সপেরিমেন্টটা বুঝে যাবেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমি আবার আপনাদের ওটা বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন কিনা এটা বলুন। এটা বুঝতে পারছি। ওকে, ফাইন, তাহলে আমরা নেক্সটে যাই। রিলেটিভ পোলারিটি এটা দরকার কেন? এটা মিড জাফাসতে বলেন দেখি, আমার ঢুকছে। রিলেটিভ পোলারিটির দরকার কেন? স্যার আমাকে আজ করছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আসতে। হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন রিলেটিভ পোলারিটির প্রয়োজন কেন? স্যার রিলেটিভ পোলারিটি যদি আমি না করি স্যার, তখন যে প্রবলেমটা হবে যে আমি দেখা যাচ্ছে যে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ইয়াটাকে যে করে ফেলতেছি, তখন শর্ট সার্কিট হয়ে যাবে, হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করবে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। জাকারিয়া, আপনি বলেন যে কি দরকার রিলেটিভ পোলারিটি এটা টেস্ট করা? স্যার এক্স্যাক্টলি স্যার বলতে পারবো না স্যার, আইডিয়া কোন আইডিয়া স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট ওই যে আপনি বলেন, কি যেন নামটা ভুলে গেলাম, আরে ওই ছেলেটার নামটা কি জানো? তাজদিকুল। না না, তাজদিকুল না, আরে কি জানো, একটু আগে ওই যে বললো যে তার ডিসপ্লের উপরে কি যেন একটা উঠে আছে, ওটা বললো যে খুঁজে বের করি। স্যার আমি হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন। রিলেটিভ পোলারিটি দরকার কেন স্যার? হ্যাঁ, দরকার কেন? এক্স্যাক্টলি স্যার বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন দেখেন, এটা দরকার বোঝার। ধরেন আপনাকে দুটা ট্রান্সফরমার প্যারালাল করতে বলা হলো, আমার কথা বুঝতে পারছেন?
দুটো ট্রান্সফরমার আপনাকে প্যারালাল করতে বলা হলো, হ্যাঁ? জি স্যার। তা আপনি তাহলে রিলেটিভ পোলারিটি কিভাবে কাজে লাগে আমি ফার্স্ট আপনাকে সিম্পলি দেখাই। ধরেন এটা আপনার একটা ট্রান্সফরমার, যদিও আঁকা ভালো হচ্ছে না, আঁকার ভালো হওয়ার দরকারও নেই, তো বুঝতে পারলেই চলবে। ধরেন এই দুটো টার্মিনাল, এটা এই দুটো ট্রান্সফরমার, এটাকে আপনি প্যারালাল কানেকশন করতেছেন, ঠিক আছে? এটাকে আর এটাকে আপনার কোনো কারণে প্যারালাল, কেন প্যারালাল করা লাগে সেটা কিন্তু ভিডিওতে লেখা আছে, আপনাদের ওটা ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে। তো ধরেন এইটা ডট হলো এটা, আর এইটা রিলেটিভ ডট হলো এটা, মানে স্ট্রেট পোলারিটি, ক্রস না, ঠিক আছে? এখন আপনি মনে করেন এদিকে প্রাইমারি আপনার, এদিকে সেকেন্ডারি, দ্যাট মিন্স আপনি হচ্ছে এদিকে সাপ্লাই দিচ্ছেন এসি সোর্স, আর এদিক থেকে আপনি লোডে কানেক্ট করতেন, হ্যাঁ? এদিক থেকে আপনি কি করতেছেন? লোডে কানেক্ট করতেন। তো কথার কথা এখানে একটা আপনার লোড আছে এরকম, এই যেটা হচ্ছে আপনার সে কাঙ্ক্ষিত লোড, এটাতে আপনি এভাবে করে কানেক্ট, আচ্ছা লোডে পরে কানেক্ট করি, এই লোডে কানেক্ট করতেছেন। এখন দেখেন এই যে এসি সিগন্যাল, এই সিগন্যালটা কিরকম, এসি ওয়েভটা কিরকম হবে, এরকম হবে না? দেখেন তো, এরকম বাড়তে বাড়তে জিরো, ম্যাক্সিমাম, তারপর কমতে কমতে জিরো, উল্টা দিকে বাড়তে বাড়তে এরকম হবে না? বুঝা গেছে? হ্যাঁ, এটা যখন এরকম হবে, তাহলে এটা কিরকম হবে? এটাও কিন্তু এরকম, কিন্তু এটা পিকটা একটু ছোট হবে, কারণ এটা এলটি সাইড, এটা পিক অনেক বড়, এটা একটু ছোট, তাই না? বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, বুঝা গেছে। এখন খেয়াল করেন, এর যদি এটা ডট হয়, এটা ডট হয়, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু আমি যখন এটা বাড়তে বাড়তে যে পিক, কমতে কমতে জিরো, তারপর উল্টা দিকে, তখন এপারেও কিন্তু তাই হবে। এখানেও বাড়তে বাড়তে ধরেন পিক, কমতে কমতে জিরো, তারপর উল্টা দিকে বাড়তে বাড়তে এরকম হবে, ঠিক আছে? এখন আপনি করলেন কি, এটার সাথে এটাকে কানেক্ট করলেন, মানে এর ডটের সাথে এর ডটকে কানেক্ট করলেন, আর এর নন ডটের সাথে এর নন ডটকে কানেক্ট করলেন, হ্যাঁ? এটা ঠিক হলো আপনার, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে দেখেন এদের মধ্যে কিন্তু সার্কুলেটিং কারেন্ট ফ্লো করার কোনো চান্স নাই। কেন? কারণ এও একই সাথে বাড়তে বাড়তে পজিটিভ হচ্ছে, এও কিন্তু একই সাথে বাড়তে বাড়তে পজিটিভ হচ্ছে, আই মিন এরা কিন্তু রিলেটিভলি একই টার্মিনাল। কিন্তু এখানে যে আপনি ভুল করে দিলেন, আপনি এটা ডটের সাথে নন ডট দিয়ে দিয়েছেন, আর এই ডটের সাথে নন ডট, তখন কি হবে? তখন দেখেন এটার যখন পজিটিভ হয় তখন কিন্তু এর সাপ্লাই দেয় কারেন্ট লোডের দিকে, তাই না? মানে এটা প্লাস এটা মাইনাস যখন হয় তখন কি সাপ্লাই দেয় এভাবে করে। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও এটা যখন প্লাস এটা মাইনাস তখন কিন্তু এভাবে করে সাপ্লাই দেয়। কিন্তু আপনি যদি দুইজন একই সাথে সাপ্লাই না দেওয়াতে পারেন তখন কিন্তু এদের নিজেদের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট, মানে এ যখন ডট, এর ডট যদি আপনি না মিলান, এর ডটের সাথে আপনি যদি এর নন ডট দিয়ে দেন, আর এর নন ডটের সাথে যদি আপনি ডট দেন, তাহলে দেখেন যখন এ বাড়তে বাড়তে এরকম এরকম উঠবে, মানে এর ভ্যালুগুলো পজিটিভ হবে, তখন কিন্তু এর পজিটিভ হবে না, এর কিন্তু নিচের দিকে নেগেটিভ হবে। ফলে কিন্তু এই ট্রান্সফরমার আর এই ট্রান্সফরমারের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে, এই বেচারা লোডের কিছু হবে, মানে এর কোনো লাভ বেনিফিট হবে। কিন্তু যখন আপনি এর ডটের সাথে ডট কানেক্ট করবেন তখন কি হবে? যখন এই ট্রান্সফরমারের ভোল্টেজ 1 ভোল্ট, তখন এর ভোল্টেজ 1 ভোল্ট, বুঝতে পারছেন? এবং দুইটা কিন্তু পজিটিভ, দ্যাট মিনস আমি যদি ভালো করে বোঝাই ডিসি সোর্স দিয়ে, তাহলে আপনার দুইটা জিনিস দাঁড়াচ্ছে যে এই দেখেন, এই যে যখন এটার ভোল্টেজ 1 ভোল্ট তখন এর ভোল্টেজও 1 ভোল্ট, তাহলে কি এদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে? সব কারেন্ট কিন্তু এদের লোডে চলে যাবে। আবার এর ভোল্টেজ বেড়ে বেড়ে যখন 2 ভোল্ট হবে তখন কিন্তু এরও 2 ভোল্ট, ফলে কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে। এর যখন পিকে পৌঁছাবে, কথার কথা 12 ভোল্ট, এও পিকে পৌঁছাবে 12। কিন্তু আপনি খালি এটাকে উল্টাই করে দিয়ে দেখেন, দেখবেন এর নিজেদের মধ্যে কারেন্ট ফ্লো, বুঝতে পারছেন? এই জন্য আপনি ডটের সাথে ডট যদি কানেক্ট না করেন, আর নন ডটের সাথে যদি নন ডট কানেক্ট না করেন, তাহলে লোড বেচারা লোড কারেন্ট, আপনি যে লোড বেশি ডিমান্ড যে আপনি করতেছে, এই জন্য তো প্যারালাল করতেছেন, এই উদ্দেশ্যটা আপনার ব্যাহত হবে। হ্যাঁ, কারেন্টটা লোডে ফ্লো না করে আপনার এই ট্রান্সফরমারের মধ্যে সার্কুলেটিং কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে? এই জন্য দুইটা ট্রান্সফরমারকে প্যারালাল করতে গেলে আমাদের অবশ্যই এই যে ডটের সাথে ডট, নন ডটের সাথে নন ডট কানেক্ট করা বাধ্যতামূলক, এটা মাস্ট হইতেই হবে। এটা বুঝেন না? এরকম কেউ আছেন? স্যার আমার লজিকটা কি ঠিক ছিল স্যার? আপনার লজিকটা
ভুল ছিল এটা তো আমি বলি না মানে ভেরিফাই করলাম আর কি স্যার, সেটা বলতেছি আর কি স্যার। আমি যেটা বললাম এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি আমি কি স্যার, বলতে চাচ্ছি? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ? জি স্যার। মানে কারেন্টটা বাড়তে বাড়তে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, তো নিচে যে ট্রান্সফরমার আছে ওই একই রকম ভাবে বাড়ছে জি 1 স্যার। 2 3 4 5 6 7 স্যার মানে 8 এই 9। কথাটা আমি মানে শর্টকাটে স্যার বলতে চাচ্ছিলাম আর কি স্যার, এটাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর কেউ জিজ্ঞেস করলে আমি যেটা বললাম এইভাবে বলতে, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। তাহলে জিনিসটা একটু আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, তাহলে বুঝা গেল ডট ডট কেন কানেক্ট করতে হবে, নন ডট কেন কানেক্ট করতে হবে। ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমরা ভেক্টর গ্রুপিং করব, কিভাবে ভেক্টর গ্রুপিং করতে হয়। তো ভেক্টর গ্রুপিং এ স্যার একটা ভিডিও লেকচার দিয়েছেন, তো ওইখানে স্যার যেভাবে ভেক্টর গ্রুপিং এর ব্যাখ্যাটা দিয়েছেন আমি ওভাবে আপনাদের শিখাতে চাচ্ছি না, আমি একটু অন্যভাবে শিখাতে চাচ্ছি। তো এই জন্য আমি নিজে ডিসক্রাইব করছি, আপনাদের একটু শুনতে হবে, ঠিক আছে, মনোযোগ দিয়ে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা তো মোটামুটি ফেজার ডায়াগ্রাম তো সবাই আঁকাতে পারি না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদের বলি ফার্স্টে ডেল্টা আর ওয়াই এটা করলে আমাদের লাইনে ফেজ শিফট আসে। এটা কারণটা কি? প্রথম কথা হচ্ছে এই লাইনে ফেজ শিফট আসার এক কথায় যদি কারণ জানতে চান তাহলে সেটা হবে হলো ডেল্টা অনেক ভাবে করা যায়। ডেল্টা কিভাবে করে? একটার এক হাতের সাথে আরেকটার আরেক হাত, আরেকটার আরেক হাতের সাথে আরেকটার আরেক হাত, আরেকটার আরেক হাতের সাথে ওই প্রথমটার আরেক হাত, এভাবে করে ডেল্টা করে না? এখন আপনি প্রথম জনের প্রথম হাতের সাথে দ্বিতীয় জনের প্রথম হাত কানেক্ট করতে পারেন। কেউ যদি মনে করে না আমি প্রথম জনের প্রথম হাতের সাথে দ্বিতীয় জনের দ্বিতীয় হাত কানেক্ট করবো, করে ওভাবে করবো, সেও কিন্তু করতে পারে, তাই তো? ঠিক কিনা? ব্যাপারটা বুঝতে পেরেছেন? এভাবে করে আপনি চিন্তা করে দেখবেন যে ডেল্টা আসলে অনেক ভাবে করা যায়, কিন্তু ওয়াই কিন্তু এত ভাবে করা যায় না। ওয়াই দুই ভাবে করা যায়। কি? আপনি সবগুলো ডট শর্ট করলেন আর নন ডট গুলো তিনটা বাইরে বের করেছেন, অথবা সবগুলো নন ডট শর্ট করলেন, ডট গুলো বাইরে বের করে দিলেন। এই দুই ভাবে ছাড়া আপনি কখনো থ্রি ফেজ ট্রান্সফরমারের তিনটা সিঙ্গেল ফেজের থ্রি ফেজ বানাতে আপনি কিন্তু ওয়াই কিন্তু আর কোনো ভ্যারিয়েশন আপনি করতে পারবেন না চাইলে, ঠিক আছে? ফলে যখন আমরা ডেল্টা বানাবো তখন কিন্তু লাইনে ফেজ শিফট হবে, ফেজে না। কিন্তু একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে ফেজ টু ফেজ কোনো ফেজ ডিফারেন্স থাকে না, কোনো ফেজ শিফট থাকে না। এটা তো জানি আমরা নাকি? জি স্যার। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে হাই টেনশন সাইড আর লো টেনশন সাইডের ভোল্টেজ ইন ফেজে থাকে, এটা কি আমরা জানি? জি স্যার। হ্যাঁ, কি বলছিলেন আপনার, আরেকবার বলুন দেখি। না স্যার, সেটাই বললাম, রাইট স্যার। আচ্ছা, তো আমরা একটা স্ক্রিনশট দিই, কারণ আমরা সূত্র জানি না। এটা দেখেন তো, এই সূত্রটা আমরা পড়েছি না, এই যে E1 by E2 সমান কি? I2 by N1 by N2। হ্যাঁ, N1 by N2 এটা পড়ছি না? তো এখান থেকে এমনি বোঝা যায়, আপনি যদি এখান থেকে E1 বের করতে চান তাহলে কি হবে? N1 by N2 into E2, and E-টাকে যদি আপনি সাইনোসয়েডাল দেন, মানে EM sin ওমেগা টি, কথার কথা EM sin ওমেগা টি যদি দেন তাহলে এই ডান দিকে কি হবে খেয়াল করেন, N2 by N1 এই রেশিওটা হচ্ছে আপনার যোগ হবে, মানে হবে, মানে E2 যদি আমি বের করতে চাই এখান থেকে তাহলে আমার কি হয়, E2 সমান সমান হচ্ছে N2 টা উপরে চলে আসতেছে, N1 নিচে চলে আসতেছে ইনটু E1, আর E1 সমান সমান আমি কি বললাম, EM sin of ওমেগা টি, sin of ওমেগা। তাহলে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে পিক ভ্যালুটা আলাদা হয়ে যাচ্ছে, EM এর সাথে গুণ হচ্ছে N2 by N1 টার্নস রেশিও যেটাকে আমরা বলি। এইটা গুণ হওয়ার কারণে ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ফেজ কিন্তু চেঞ্জ হবে না। কেন? এ যখন 0 হবে এই E2 টাও কিন্তু তখন 0 হবে। আবার এ যখন পিকে পৌঁছাবে, মানে আমরা জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত 1, এটা যখন 1 হবে এরকম, কারণ দেখেন সাইনের পরে যেটা ওমেগা টি মানে থিটা, এটাও এরও যায় এরও যায়, আই মিন এই দুজন ইন ফেজে থাকবে। এটা আমরা এভাবে করে যদি আঁকাই তাহলে এরকম হলে এটাও ঠিক এইরকম হবে, ইন ফেজে থাকবে, মানে এ যখন পিকে পৌঁছাবে এও তখন পিকে পৌঁছাবে, আর এ যখন নেগেটিভ পিকে পৌঁছাবে এও তখন নেগেটিভ পিকে, এ যখন 0 এও তখন 0, এ যখন 0 এও তখন 0, এটাকে বলে ইন ফেজে থাকে। এবং একটা ট্রান্সফরমারের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে হাই টেনশন এবং লো টেনশন সাইডে সবাই ইন ফেজে থাকে।
এটা আমরা সবাই জানি। এখন আমরা তিনটা ট্রান্সফরমার নিয়ে, মানে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আমাদেরকে দেওয়া হবে, দিয়ে আমাদেরকে বলা হবে তোমরা একটা থ্রি ফেজ ট্রান্সফরমার বানাও, যে থ্রি ফেজ ট্রান্সফরমারের লাইন এবং ফেজের মধ্যে 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স। কথার কথা এরকম বললো, কথার কথা আমাকে বললো যে তুমি DY1 এই কানেকশনটা দাও, DY1 এরকম বললো। DY1 এখান থেকে আমরা কি বুঝবো? কোন কথা আমি ফার্স্টে বলবো, ক্যাপিটাল লেটার যেটা থাকবে সেটা হবে হচ্ছে আমার HT সাইড, মানে হাই টেনশন সাইড। যে স্মল লেটার থাকবে সেটা হবে আমার L, ঠিক আছে? কোনো থাকতে পারে DY1, এটাও কিন্তু হয়তো একই, মানে একই না। সেক্ষেত্রে এটা যেটা সেটা হবে আমার LT সাইড, মানে LT সাইডটা আপনাকে ডেল্টা করতে হবে। আর যেহেতু ওয়াইটা ক্যাপিটালে আছে, এটা হবে আমার HT, আই মিন আমার ওয়াইটা HT বানাতে হবে। যে সংখ্যাটা থাকে ডানে সেটা DY11 হইতে পারে, 1 হইতে পারে, 7 হইতে পারে, 3 হইতে পারে। এটাকে বলে হচ্ছে ক্লক আওয়ার ইন্ডেক্স, ক্লক আওয়ার ইন্ডেক্স, ঠিক আছে? ক্লক ইন্ডেক্স কে আমরা কি বুঝি? কোশ্চেন ওকে, আমি ফার্স্টে বলে দিই, সবাই মনে রাখবেন ভালো মতো। DY1 হোক, D1 হোক, যা খুশি তাই হোক, বড় হাতের VAB, V ক্যাপিটাল AB, এটা অলওয়েজ ঘড়ির কাঁটার 12টা বরাবর রাখে। এটা হচ্ছে আমার রেফারেন্স, আমি বলেছিলাম কতদিন রেফারেন্স ভেক্টর যেটা, সেটাকে আমরা 0 বরাবর রাখতে পারি, 90 বরাবর রাখতে পারি। আমাদের কনভেনশন হচ্ছে হাই টেনশন সাইডের যেটা লাইন টু লাইন ভোল্টেজ VAB, মানে আমার তো টোটাল 6টা টার্মিনাল হবে, মানে এটা বুঝেন তো? হচ্ছে ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, HT সাইডে হবে 3টা, LT সাইডে কয়টা হবে? এটা হবে স্মল a, স্মল b, আর এটা হচ্ছে স্মল c, এরকম হবে। আর মাঝখানে কিন্তু ট্রান্সফরমার থাকে। এগুলো কিন্তু লাইন আর ফেজ কিন্তু আলাদা, আমি সেটা পরে বলছি, ফার্স্ট এটা বুঝাই নি। DY1 এটা যখন হবে, তা ঘড়ির কাঁটার 12টা বরাবর থাকবে অলওয়েজ VAB, মানে ক্যাপিটাল VAB, মানে হাই টেনশন সাইডে লাইন টু লাইন। আর DY1 ক্লক আওয়ার ইন্ডেক্স দেখে আমি বুঝতে পারবো যে ছোট হাতের VAB টা কোথায় থাকে। যদি DY1 হয় তাহলে ছোট হাতের VAB টা থাকবে হলো একটা, এটা হচ্ছে স্মল VAB, ছোট হাতের VAB, বুঝা গেছে? আর যদি DY11 হতো তাহলে কিন্তু আবার উল্টা হতো, তাহলে কি হতো? বড় হাতের VAB থাকতো এই জায়গাতে, বড় হাতের VAB, ক্যাপিটাল VAB, আর ছোট হাতের VAB যেটা সেটা থাকতো হচ্ছে আপনার 11টা, এটা হচ্ছে ছোট হাতের VAB। এটা বুঝা গেছে? অনুরূপ ভাবে আমাকে ধরেন বললো DY7, তাহলে আমার কি হবে? বড় হাতের VAB অলওয়েজ 12টার কাটাতেই থাকবে, কিন্তু সরি, বড় হাতের VAB অলওয়েজ এই 12টার কাটাতে রাখবো, আর ছোট হাতের VAB সেটাকে আমরা কোথায় রাখবো? 7টার কাটায়। বিষয়টা বুঝতে পেরেছেন? 7টার কাটা এই ক্লক আওয়ার ইন্ডেক্স থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের যে স্মল VAB সেটা আমরা কোথায় রাখবো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলুন। স্যার এইখানে স্যার ওই DY7 বা DY11 যেটাই বলি না কেন স্যার, মানে আপনার হাই টেনশনে ছিল ডেল্টা আর আপনার লো টেনশনে ছিল হচ্ছে ওয়াই কানেক্টেড। এখন স্যার সেটার জন্য এটা হাই টেনশনে ডেল্টা, লো টেনশনে ওয়াই, এরকম কোনো নিয়ম নেই। আপনার হাই টেনশনে ওয়াই, লো টেনশনে ডেল্টা হতে পারে না। আপনি শুধু ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কথা কেন ভাবছেন? না স্যার, আমি বলতেছি মানে এইখানে আপনি যে ইয়াটা আঁকাইছেন, এটা সাপোজ DY11 যেটা আঁকাইছেন বা DY1 আমি ফার্স্ট যেটা আঁকাইছেন এটার কথা বলি স্যার। এটা তো স্যার মানে ফার্স্টটা ছিল হচ্ছে আপনার ডেল্টা আর পরেরটা ওয়াই ছিল না, DY1 যেহেতু। DY কোনটা? এটার কথা বলতেছেন নাকি এটা? এইটা স্যার, রাইট, DY1। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার এখন আপনার ওয়াই যেহেতু আপনার অন্য সাইডে ওয়াই আছে স্যার, ওয়াই এর ক্ষেত্রে তো স্যার আপনার VA, VB আর VC থাকে, সেখানে VAB আমরা লিখবো নাকি স্যার মানে VA লিখবো, মানে এই বিষয়টা VAB লিখবেন। আচ্ছা আচ্ছা, VAB মানে অলওয়েজ আমরা লাইন নিয়ে ডিল করব, লাইন নিয়ে ডিল করবেন। এক্স্যাক্টলি, কেন? কারণ আমি তো আগে প্রথমে বললাম যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ফেজে কোনো মানে ফেজ ভোল্টেজে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স আসে না। HT সাইডের ভোল্টেজ আর সাইডের ভোল্টেজ এরা কিন্তু ইন ফেজে থাকে, ঠিক আছে? তো আমাকে লাইনে দেখতে হবে।
এদের হোয়াইট হ্যাট ডেল্টা হ্যাট সবসময় লাইনে থাকবে। ফেজ ডিফারেন্স অলওয়েজ লাইনে হবে, ফেজে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে ভিএবি কত, তারপর ছোট হাতের ভিএবি কত বা ভিবিসি কত, ছোট হাতের ভিবিসি কত, এইগুলো আমাকে দেখতে হবে। মানে লাইনে ফেজ ডিফারেন্স আছে, ফেজে কিন্তু না। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে এই DY1 DY11 এগুলো থেকে বুঝবো কোনটা HT কোনটা LT আর ক্লক আওয়ার ইন্ডেক্স কত, ঠিক আছে? HT আর LT দেখলে বুঝবো কোনটাকে আমার ডেল্টা বানাতে হবে, কোনটাকে ওয়াই বানাতে হবে। আর এই ক্লক থেকে বুঝবো যে ছোট হাতের ভিএবিটা কোথায়, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? এখন আমি বলি ওয়াই বানানো হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ, এটা আমি বলছি অলরেডি আপনাকে। ওয়াই বানানো খুবই সোজা, কারণ 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে আপনি নন ডট গুলো কানেক্ট করে দিলেন, যে নিউট্রাল হয়ে গেল, 3টা ডট বের করে নিলেন, 3টা ফেজ বা লাইন বের হয়ে গেল। অথবা উল্টা করলেন, সেক্ষেত্রে ওয়াই হয়ে গেল। কিন্তু ডেল্টাটা কিভাবে দিব, কিভাবে দিলে আমার DY1 হবে, এটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো আমার কথা এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে আমার কথা এ পর্যন্ত বুঝতে পারেন না এরকম কেউ আছেন? বুঝতে পারেননি এ পর্যন্ত এরকম কেউ আছেন? 191 বুঝতে পারছেন? জি স্যার। কোনো কোশ্চেন নাই এ পর্যন্ত? কোশ্চেন নাই, রাইট? না ঠিক আছে, তার কি ক্লাস করছেন? আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, কানেকশন একটু ডিস্টার্বের জন্য বুঝছি স্যার, বাট একটু কাটা কাটা ছিল, ওটা পরে ক্লিয়ার করে নেব ইনশাআল্লাহ। বুঝছি স্যার মূল কনসেপ্ট। ঠিক আছে, এখন আমি DY11 এর ফেজের ডায়াগ্রাম থেকে কানেকশন কিভাবে বের করতে হবে সেটা বলবো। হ্যাঁ, মানে একটু ওয়েট করুন, এক মিনিট। স্যার কথা বলেন, আমি শুনে পারতেছি না কেন। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দেই। তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আঁকাই এখানে। DY1 DY11 এই কানেকশন গুলো দেওয়ার আগে আপনাকে পোলারিটি টেস্ট অবশ্যই করে নিতে হবে, যে এটা কি ডট মানে স্ট্রেট পোলারিটি নাকি ক্রস পোলারিটি, এটা কিন্তু ফার্স্টে চেক করে নিতে হবে, ডিসি টেস্টের মাধ্যমে হোক আর অন্য কোনো ভাবে। হ্যাঁ, আমার কথা বোঝা গেছে? কি তুই ওরকম ভাবে দিলে তো একবারে দেওয়া লাগবে। এই ইমন, আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, নামটা দিয়ে ভালোই মুখস্থ করছেন, নাম তো লিখে নেই। একবারে আপনাদের এরপরে আর কোনো কিছু আছে ল্যাব বা ক্লাস? তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো তারপর। না স্যার। ঠিক আছে, তো আমি ধরলাম যে আমাদের পোলারিটিটা হচ্ছে
স্ট্রেট পোলারিটি, ঠিক আছে? তাহলে এটা ডট, এটা রিলেটিভ টার্মিনাল হচ্ছে এটা, যে জন্য নামটা হাইড করে এটা রিলেটিভ টার্মিনাল এটা, এটা রিলেটিভ টার্মিনাল এটা। এটা আমি ধরে নিচ্ছি। তা আমাদের লাইন আছে বাইরে, এটা হচ্ছে আমাদের রেড ইয়েলো ব্লু যেটাই বলেন বা এবিসি যেটাই বলেন, না এটা হচ্ছে আরেকটা। মানে এমনি মাঝে মাঝে এগুলো কিন্তু লাইন, ল্যাবে ঝামেলা আছে, মাঝে মাঝে সব ঠান্ডা লাগে না এখানে আছে আরেকটা। পারফরম্যান্স। আচ্ছা ঠিক একই রকম ভাবে এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে আরেকটা। হ্যাঁ এই হলো ব্যাপার। তা এখন একটু নাম দিই, এটা হচ্ছে স্মল এ, স্মল বি, এটা হচ্ছে আমাদের স্মল সি, আর এটা হলো ক্যাপিটাল এ, এটা হলো ক্যাপিটাল বি, এটা হচ্ছে ক্যাপিটাল সি। এটা আমি আগালাম। এই ট্রান্সফরমার আমাদের কাছে আছে এবং আমরা পোলারিটি টেস্ট অলরেডি করে পেয়েছি আমরা সবগুলো স্ট্রেট পোলারিটি। এখন আমি ফেজার ডায়াগ্রাম আঁকাবো। তো আমি কথা হচ্ছে dy1 এটা আঁকাই। তো আমি ফার্স্টে ফেজার ডায়াগ্রাম আঁকানো শুরু করলাম। তো আমরা 12টা এভাবেও শুরু করতে পারি, দেখেন খেয়াল করেন আমি যেভাবে আঁকাচ্ছি এভাবে শুরু করতে পারেন। কেউ যদি মনে করেন না স্যার আমি 0টা থেকে শুরু করবো, সেটা আপনি করতে পারেন, এটা কোনো ব্যাপার না, একটা করলে একই হবে। এটাকে আমি ধরলাম যে আমার VA এখানে, VA যেখানে থাকে তার 120 ডিগ্রি পরে থাকে VB, এটা তো আমরা সবাই জানি থ্রি ফেজ সিস্টেম যেরকম, তার 120 ডিগ্রি পরে থাকে V। মানে আমি যদি এই পুরো তিনটা ভেক্টরকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই এভাবে, ভেক্টর তাহলে আগে আগে ঘুরবে হচ্ছে VA, তার এর এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120, এটা 120। যদি আমার আঁকাটা খুব একটা ভালো হয় নাই, কিন্তু তারপরও আপনার সবাই ধরে নিন, তাহলে VA আগে ঘুরবে, VB তারপর VC, আই মিন আমাদের ফেজ সিকোয়েন্স হচ্ছে ABC, আমি ধরে নিচ্ছি। কেউ যদি মনে করেন না স্যার আমি এটাকে এভাবে না এঁকে এদিকে আঁকবো VA, তার 120 ডিগ্রি পরে আঁকবো VB, তার 120 ডিগ্রি পরে VC, ওকে ফাইন, ইউ ক্যান ডু এনি ওয়ান, আপনি যে কোনো একটা করতে পারেন, অ্যান্সার একই হবে বা কানেকশন একই হবে না, ঠিক আছে? তাই আমি এভাবে আঁকালাম। এখন VA কি? VA হচ্ছে এই যে ট্রান্সফরমার, এর হচ্ছে হাই টেনশন সাইডে ফেজ ভোল্টেজটা হচ্ছে VA, এই যে এটার ফেজ ভোল্টেজ সেটাকে আমি বলছি VB, আর এই যে এর যে ফেজ ভোল্টেজ এটাকে আমি বলছি ক্যাপিটাল V। ঠিক একই রকম ভাবে এলটি সাইডের এই ভোল্টেজটাকে আমি বলছি ফেজ ভোল্টেজটাকে V স্মল এ, এটাকে আমি বলছি V স্মল B, আর এটাকে আমি বলছি V স্মল C। ঠিক আছে? এটা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমাকে বলেন এর ফেজরটা যদি এই বরাবর থাকে, তাহলে স্মল VA যেটা তার ফেজরটা কোন বরাবর থাকে? স্যার একই অ্যাক্সিসই থাকবে স্যার। একই অ্যাক্সিসে থাকে, এই যে বরাবর, কিন্তু একটু ছোট হবে। কেন? কারণ এটা আমার এলটি সাইড, লো টেনশন। এটা কি সবাই বুঝতে পেরেছেন? এই যে এদিকে থাকবে VA, এদিক এই বরাবর থাকবে হচ্ছে VB, আবার এই বরাবর থাকবে হচ্ছে VC। সবাই খেয়াল করেন, এটা যে বুঝতে পারেন নাই তার কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। VA যেখানে থাকবে স্মল VA ওইখানে থাকবে, VB যেখানে থাকবে স্মল VA ওইখানে থাকবে, VC যেখানে থাকবে স্মল VC ওইখানে থাকবে, ঠিক আছে? ওই বরাবরই থাকবে, কারণ এরা তিন ফেজ কম্পোনেন্ট। VA যখন পিকে পৌঁছাবে ছোট হাতের VA কেউ তখন পিকে পৌঁছাবে, হ্যাঁ পিকটা ছোট হবে যেহেতু এটা এলটি। VB যখন পিকে পৌঁছাবে ছোট হাতের VB কেউ তখন পিকে পৌঁছাবে, কিন্তু ম্যাগনিটিউডটা ছোট হবে। এই জন্য আমি ফেজারটাকে একটু ছোট করি। এতটুকু সবাই বুঝতে পেরেছেন আশা করি, রাইট? এখন আমি আঁকাতে চাই কি সেটা একটু দেখি। আমি আঁকাতে চাচ্ছি DY1, এটা আঁকাতে। তাহলে ডিটা হবে কি আমার HT সাইড, যেহেতু HTটা বড় হাতের আছে, HT সাইড সেটা হবে আমার ডেল্টা, আর ওয়াইটা হবে কি? এটা হবে আমার লো টেনশন সাইড, LT সাইডটা হবে হচ্ছে ওয়াই, রাইট? আর ক্লক আওয়ার ইন্ডেক্সটা হবে হচ্ছে কোথায় থাকবে? ছোট হাতের VABটা কোথায় থাকবে? একটার কাছে। এটা হচ্ছে আমার বড় হাতের VAB। এই দেখেন সবাই খেয়াল করেন, ইমন ভালো করে খেয়াল করবেন এবার, হ্যাঁ? জি স্যার।
বড় হাতের ভিএবি থাকবে 12টার কাটায়, ছোট হাতের ভিএবিটা থাকবে কটার কাটায়? 1টার কাটায়। হ্যাঁ, ছোট হাতের ভিএবি 1টার কাটায়। এখন 12টার কাটার 1টার কাটার মধ্যবর্তী ফেজ ডিফারেন্স কত? 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি, কারণ পুরো ঘড়িটা 360 ডিগ্রি। তা আপনি যদি ওই যে 12টা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 12 দিয়ে ভাগ দেন 360, 30 করে হবে। আই মিন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, ক্লাস রাইট? চলতেছে। এন্ড কে 30 ডিগ্রি লিডিং, কে 30 ডিগ্রি ল্যাগিং, সেটা আমাকে বলেন। প্রথমে আমরা আসি তাসদিকুল, আপনি বলেন কে লিডিং কে ল্যাগিং? তাসদিকুল শুনতে পাচ্ছেন? তাসদিকুল আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনি বলেন, এই যে বড় হাতের ভিএবি আর ছোট হাতের ভিএবি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি বলছি 30 ডিগ্রি। এখন লিডিং কে, বড় হাতের ভিএবি না ছোট হাতের ভিএবি? 30 ডিগ্রি স্যার, বড় হাতের ভিএবি স্যার, বড় হাতের স্যার, জি স্যার, বড় হাতের। বড় হাতের ভিএবি 30 ডিগ্রি লিডিং এ আছে, ছোট হাতের ভিএবি থাকে। এটা কেন বলছেন, এটা কারণ কি? স্যার কারণ স্যার ফেজর ডায়াগ্রামে স্যার যেটা হয় সেটা হচ্ছে যে পজিটিভ সাইকেল এখানে যদি আমি 30 মানে যদি আমি মানে ছোট হাতের ভিএবি লিডিং আমি বলতে চাই, তাহলে আমার এখানে হবে 150 ডিগ্রি হওয়ার কথা ছিল সেই হিসাবে, যদি এই লিডিং হতো ভিএবি। মানে আমি স্যার কিছুক্ষণ আগে 2-1 মিনিট একটু মিস গেছে, তো স্যার 4-5 বার বের করে দিয়েছিলাম আমার নেটের সমস্যার জন্য। তো আমি এই মানে আগের সেন্স থেকে আমি বলছি। আরে এটা তো আমি বলি না, এটা তো আমি আগে আচ্ছা আচ্ছা, জি স্যার, তো আমি সেদিক থেকে বলতেছি স্যার। এটা হচ্ছে তো টেকনিক। এখানে স্যার ওই যে যদি ছোট হাতের ভিএবি লিডিং হতো তাহলে আমাকে এখানে 150 ডিগ্রি হতো। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। এই জাকারিয়া আপনি বলেন দেখি। ইয়েস স্যার। ইয়েস স্যার তো বুঝলাম, বলছি বড় হাতের ভিএবি লিডিং না ছোট হাতের ভিএবি লিডিং? স্যার বড় হাতের বিএবি লিডিং মনে হইতেছে। মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে। স্যার 90 ডিগ্রি স্যার, 60 ডিগ্রি স্যার, ঠিক আছে স্যার, বড় হাতের তো লিডিং। কত ডিগ্রি লিডিং? স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি কেন লিডিং? স্যার এখানে স্যার DY1 বলা হয়েছে স্যার, এখানে স্যার আমাদের ইয়াটা হাই টেনশন সাইড থেকে লো টেনশন সাইডের ডিফারেন্স এখানে বলে স্যার 30 ডিগ্রি DY1। আরে বাবারে DY1 ভুলে যান না আপনি। আমি তো জাস্ট একটা দুটো ভেক্টর রাখাইছি, একটা হচ্ছে যে বড় হাতের ভিএবি, একটা ছোট হাতের ভিএবি। এখানে একটা আছে, এখানে একটা আছে, ছোট হাতের ভিএবি। এদের মধ্যবর্তী 30 ডিগ্রি। কে লিডিং কে ল্যাগিং কেন, এটা হচ্ছে আনসার। এটা তো আমি VY DY এগুলো জিজ্ঞেস করি না। আমি জাস্ট কে লিডিং কে ল্যাগিং 1 2 এর কনসেপ্ট বলেন। রোটেশন ক্লকওয়াইজ হয় না অ্যান্টি ক্লকওয়াইজ? আপনার নাম কি বলেন, আপনার আইডি কত বলেন? 198। রোটেশন ক্লকওয়াইজ হয় নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? রোটেশন ক্লকওয়াইজ হয়। যেটা আগে থাকে সেটা হচ্ছে লিড করে। এর আগে কি আছে? ক্লকওয়াইজ হলে আগে কি থাকে? ছোট হাতের ভিএবি থাকে না আগে? ও তাহলে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। আরে ফ্রেন্ড, ঠিক আছে। এই 187 আইডি 187। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন যে কে লিডিং? বড় হাতের ভিএবিটা এখানে আছে, ঘুরে কাটা 12টায়, ঘুরে কাটা 1টায় আছে ছোট হাতের ভিএবি। কে কাকে লিড করছে? কেন? আচ্ছা ঠিক আছে। এই 191 আপনি বলেন। জি স্যার বলেন স্যার, কি কোশ্চেনটা জানেন কি স্যার? কোশ্চেনটা ভিএবি লিড করে নাকি? জি স্যার, ছোট ভিএবি লিড করে নাকি বড় ভিএবি লিড করে, এটা জিজ্ঞেস করছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস করছি। বলেন কে লিড করে? স্যার ছোট ভিএবি লিড করে স্যার 30 ডিগ্রিতে স্যার। 30 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এরকম। ঠিক আছে, ইমন বলেন কে লিড করে? ইমন। জি স্যার, হ্যালো স্যার। এখানে লিড করতেছে বড় হাতের ভিএবি স্যার, ছোট হাতের ভিএবি কে লিড করতেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে।
30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কেন বলতেছেন? স্যার এটা আমরা কনভেনশনালি স্যার মানে যে ইয়াটা আগে থাকে ফেজরটা আগে থাকে সেটাকে আমরা রেফারেন্স ধরি আর কি। আর ওইটার সাপেক্ষে স্যার আপনার পিছনে আছে ভিএবি এবং এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাই মানে আপনি ধরতেছেন যে ভিএবি টা আগে আছে, এই আছে পিছনে, কেন এটাকে আগে ধরতে? স্যার এটা আমি তো আমার এটাকে আগে ধরতে পারি। স্যার এটা কনভেনশনটা হচ্ছে স্যার আপনার যদি ক্লকওয়াইজ যদি চিন্তা করি আর কি স্যার, ক্লকওয়াইজ ফার্স্টে পাবো হচ্ছে আমি ভিএবি কে, বড় হাতের ভিএবি কে, আর পরে পাচ্ছি স্যার আপনার ছোট হাতেরটাকে স্যার। জি স্যার। কনভেনশন স্যার, এটা জাস্ট একটা কনভেনশন, এটা অন্যভাবে ডিফাইন হতে পারতো বাট কনভেনশনটা এরকম স্যার। ঠিক আছে, কি বলবো আর? তো এটার উপর আপনাকে দেখি আরেকটা আমি তাহলে লেকচার দিতে হবে আর কি এটার উপর, যে ফেজ সিকোয়েন্স এগুলোর উপর, তাহলে এটা বুঝতে পারবেন ভালো মতো। আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু বুঝলে চলবে যে বড় হাতের ভিএবি যদি এখানে থাকে তার ডান দিকে 30 ডিগ্রি পরে থাকবে হচ্ছে ছোট হাতের ভিএবি। এতটুকু তো মনে থাকবে নাকি? কোনটা লিডিং কোনটা ল্যাগিং এটা তো পরের হিসাব, আগে তো এতটুকু তো মনে রাখতে পারবেন যে বড় হাতের ভিএবি যেখানে থাকবে তার ডান দিকে 30 ডিগ্রি পরে আমি আঁকাবো হচ্ছে ছোট হাতের ভিএবি, যদি সেটা DY1 হয়। হ্যাঁ, এখন দেখেন, তাহলে দেখেন আমার ডেল্টা হচ্ছে এসি সাইড, ওয়াই হচ্ছে এলটি সাইড, ঠিক আছে? তাই আমি শুরু করব কোথা থেকে? এলটি সাইড থেকে শুরু করব, মানে যেদিকে ওয়াই থাকবে সেখান থেকে শুরু করব। যদি ওয়াইটা এসটি সাইড হতো আপনাকে এসটি সাইড থেকে শুরু করতে হবে, যেহেতু এখানে ওয়াই এলটি সাইড, আপনার ফেজার ডায়াগ্রামের আঁকা আঁকি শুরু করতে হবে হচ্ছে এলটি সাইড। বুঝা গেছে কথা? ওয়াই যেখানে সেখান থেকে আঁকা আঁকি শুরু। তাহলে আমি ছোট হাতের ভিএবিটা বের করতে চাই। তো ছোট হাতের ভিএবি কিভাবে বের করবো? এই ফেজার ডায়াগ্রাম থেকে তার জন্য ইন্টারমিডিয়েটে নেমে যাব। ইন্টারমিডিয়েট থেকে আমরা জানি যে ভিএবি সমান ভিএ মাইনাস ভিবি। এটা কি জানেন? জি স্যার। ওই যে কি ভেক্টর, এটা কি বলে জানো? সামান্তরিক সূত্র না? জি স্যার। ভেক্টরের যোগ বিয়োগ আর কি, ভিএ মাইনাস ভিবি। মানে ভিএবি মানে কি? এ আর বি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স। তা এ এর পটেনশিয়াল উইথ রেসপেক্ট টু নিউট্রাল, যেটাকে আমরা ভিএএন ও বলতে পারেন আপনি, কিন্তু আবার ভিবিএন ও বলতে পারেন। তো আমি ভিএ মাইনাস ভিবি বলছি। তো ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী যেহেতু এগুলা ফেজার গুলো একটা ভেক্টর একটা, আমি ভিএ মাইনাস ভিবি করছি, ঠিক আছে? তাহলে ভিবি যদি এদিকে হয় তা মাইনাস ভিবি কোন দিকে হবে? এর কি এদিকে হবে না, উল্টা দিকে হবে না? এদিকে জি স্যার, উল্টা দিক। এদিকে হবে মাইনাস ভিবি। তাই এদিকে মাইনাস ভিবি কে নেন, নেওয়ার পরে কি করতে হবে? এই দুটো সাম বানাতে গেলে সামান্তরিক আঁকাতে হবে না? এরকম সামান্তরিক সূত্র আঁকালে কি হবে? এই যে কর্ণ বরাবর যেটা, সেটা কি হবে? ভিএবি হবে না? রেজাল্টেন্ট হবে, এক্স্যাক্টলি। তো ভিএবি কিভাবে বের করে এটা আমরা ইন্টারমিডিয়েটের কনসেপ্টটা খাটাই, ঠিক আছে? খাটাইলে এটা আমি পেলাম হচ্ছে ভি স্মল ভিএ। হ্যাঁ, এখন আমাকে বলেন যে আমরা ক্লক আওয়ার ইন্ডেক্স থেকে দেখলাম ছোট হাতের ভিএবি যেখানে থাকবে, বড় হাতের ভিএবি কি 30 ডিগ্রি কি বাম দিকে থাকবে না? কথা বোঝা গেছে? জি স্যার। ক্লক আওয়ার ইন্ডেক্স থেকে এতক্ষণ বুঝালাম কি, যে ডি যেটা সেটা ছিল আমাদের এইচটি, ওয়াই যেটা সেটা এলটি, কারণ ছোট হাতের এটা বড় হাত, ওয়ান যেটা সেখানে থাকবে কি ছোট হাতের ভিএবি। এখান থেকে বোঝা যায় ডি ওয়াই ওয়ান করতে গেলে ছোট হাতের ভিএবি যেখানে থাকবে তার বাম দিকে বড় হাতের ভিএবি কে থাকতে হবে 30 ডিগ্রি পর। তাহলে আমাকে প্রথমে জানতে হবে এই অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল কত। আমি প্রথমে তাজদিকুলের কাছে যাব, তাজদিকুল বলবেন এই অ্যাঙ্গেলটা কত। তাজদিকুল আলম শাহ, আপনি বলেন যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? জি স্যার, হ্যালো। হ্যাঁ না হেডলাইন নাই, বসে আছে, বলেন আচ্ছা কত। মানে স্যার একটু সমস্যা চলতেছে তো কার্নিভাল নেটে, তো ওটা ইউজ করতেছি, তো ওই জন্য একটু মাঝে মাঝে সমস্যা দিতেছে। তা আপনি বলেন এই অ্যাঙ্গেলটা কত, সমস্যা হলে অসুবিধা নেই। আচ্ছা স্যার, এখানে 30, আচ্ছা স্যার, সবাই নিজে নিজে চিন্তা করতে থাকেন এই অ্যাঙ্গেলটা কত। 90 স্যার, না 90, প্রতিটা অ্যাঙ্গেল স্যার 120 করে, তাহলে এখানে যদি এটা 30 হ্যাঁ হয়, দেখেন আমি বলি, এটা 120, এটা 120, 120, জি এর স্যার। কথা হলে এটা কত? 180 না? এটা স্যার, কত? জি স্যার, হ্যাঁ 180 স্যার, ইয়েস স্যার। এটা তো 180।
জি স্যার। তা এটা 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 কত? 120 স্যার। এটা 120, এটা 180 হলে এখান থেকে সরি, 120 হবে না। না স্যার এটা না স্যার, এটা 180 স্যার। 180 থেকে তাহলে 120 বাদ দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা কেন করতেছেন সেটা হচ্ছে কথা। দেখেন এটা যদি 180 হয়, জি স্যার। এটাও 180, তাই তো? জি স্যার। এখন এটা কত হবে কোশ্চেন হচ্ছে? জি স্যার। তাহলে স্যার এটা তো স্যার এদিক থেকে মানে ধরুন আমি বলি এই অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এটাও হবে 30 ডিগ্রি। এটা কেমন করে বলুন তো? স্যার এই যে স্যার এই মাঝামাঝি এই ভিবি থেকে এটা যদি 30 ডিগ্রি হয়, শোনেন আমি তাহলে বলি এই জি পুরো স্যার। অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি। জি স্যার। জি স্যার, ওই যে 180 থেকে 120 বাদ দিলে 60 আসে স্যার। হ্যাঁ 60 আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। 60 আসে এবং এই যে এখান ছোট থেকে হাতের 60 হয়। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এবং ছোট হাতের ভিএ আর ছোট হাতের ভিবি এদের ম্যাগনিটিউড তো সমান। জি স্যার। তো জানেন তো দুটো ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা স্যার। এটা তো জানি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, রাইট? জি স্যার। যেহেতু ভিএ আর মাইনাস ভিবি এই দুটো ম্যাগনিটিউড সেম, তাহলে অবশ্যই ভিএবিটা কি হবে? এদের মধ্যবর্তী যে কোণ 60 ডিগ্রি তাকে সমদ্বিখণ্ডিত করবে। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30, এটা হবে 30, 30। রাইট? Yes, তাহলে sir. ভিএবি যেখানে থাকবে, ক্যাপিটাল ভিএবি বাম দিকে 30 ডিগ্রি বাম দিকে থাকে। তাহলে এখানে যদি স্মল ভিএবি থাকে তাহলে ক্যাপিটাল ভিএবি কে এর বাম দিকে 30 ডিগ্রি হচ্ছে এই বরাবর থাকতে হবে। এটা বুঝতে পারেন নাই কে বলেন? এটা ক্লক আওয়ার ইনডেক্স থেকে বোঝা যায়। মানে এই যে এইটা হবে হচ্ছে আপনার ক্যাপিটাল ভি আর এটা হচ্ছে স্মল ভি বি। ধ্যান বোঝা গেছে? এটা আমি কোথা থেকে আঁকালাম? এটা আঁকালাম এই যে এখান থেকে, ক্লক আওয়ার ইনডেক্স থেকে। শুরুতে ছোট হাতের ভিএবি বের করে নিলাম। কেন বের করে নিলাম? কারণ ওয়াইটা ছোট হাতের ভি, মানে ওয়াইটা হচ্ছে এলটি সাইড। ওয়াই যেটা সেখান থেকে ক্যালকুলেশন শুরু। তো ওয়াই যেহেতু এলটি, অথবা আমি এলটি ভিএবি বের করব। যদি ওয়াইটা ক্যাপিটাল থাকতো তাহলে আমি বড় হাতের ভিএবি বের, রাইট? আমি ছোট হাতের ভিএবিটা বের করেছি, এই বরাবর পেয়েছি। এবং ক্লক আওয়ার ইনডেক্স থেকে আমি আগেই জানি যে ছোট হাতের ভিএবি আর বড় হাতের ভিএবি এভাবে থাকে। আমি এখান থেকে আমি বুঝতে পারি যে ছোট হাতের ভিএবি এখানে আছে, বড় হাতের ভিএবি তার বাম দিকে 30 ডিগ্রি বাম দিকে। ফলে ছোট হাতের ভিএবি যদি ফেজর ডায়াগ্রামে এখানে থাকে, বড় হাতের ভিএবি তার বাম দিকে 30 ডিগ্রি বাম দিকে থাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু 30 ডিগ্রি আমি পেলাম ইন্টারমিডিয়েটের কনসেপ্ট দিয়ে, তাহলে এই বরাবর থাকবে হচ্ছে বড় হাতের ভিএবি। এটা বুঝতে পারেন না এরকম কে আছেন বল? আমি স্টেপ বাই স্টেপ আসি। আমি যেটা বললাম এটা বুঝেন না এরকম কেউ আছেন? সবাই বুঝতে পেরেছেন এটা? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা, ওই যে ওই ছেলেটার নাম কি? দাঁড়ান, ওই ছেলেটা খুঁজে বের করি। 207, আপনার নাম কি জানো? 207 মারুফ স্যার। আচ্ছা, আপনি সার্ভিস ডিজাইনিং ল্যাবে ডান দিকে বসতেন না আপনার রোয়ে? সব মনে রাখছি। C1 এ থাকতে মনে আছে? ডান দিকে বসতাম স্যার। স্যার আমরা সবাই বাম দিকে বসতাম। ও আচ্ছা, তাহলে আপনার ডান দিকে কে বসছে? অদিতি। আচ্ছা, বুঝতে পারছি। অদিতি, আপনি কি এটা বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝলেও তো এখন তো দেখেন, না বুঝে এটা বললে কিন্তু সমস্যা। হ্যাঁ, তাহলে এই ফেজর ডায়াগ্রাম থেকে দেখা যায় যে ভিএবি সমান হচ্ছে মাইনাস ভিবি। দাঁড়ান আমি এটা লিখে নিই আগে। ভিএবি সমান সমান হচ্ছে মাইনাস ভিবি। আমরা এতক্ষণ ধরে এটা পেলাম এই ফেজর ডায়াগ্রাম থেকে। এই দেখেন ভিএবি পড়েছে, ভিবি যেদিকে আছে তার ঠিক 180 ডিগ্রি উল্টা দিকে। তাহলে অবশ্যই ভিএবি সমান ভিবি লেখা যায়। যায় কি যায় না? কি মারু লেখা যায় কি যায় না? জি স্যার। বলছে ভিএবি সমান মাইনাস ভিবি লেখা যায় কি যায় না? যায় যায়। কেন, কেমন করে যায় বলেন? স্যার, দুইটা তো উল্টা দিকে না, যেমন ভিএবি যে মানে
কি বলে দিক, ওটা উল্টার দিকে হচ্ছে ভিবি, তো যদি মাইনাস ভিএবি ইকুয়াল টু ভিবি লিখলেও হবে। হবে, কিন্তু সেক্ষেত্রে ম্যাগনিটিউডও তো সমান হতে হবে। তো ভিএবি আর ভিবির ম্যাগনিটিউড কি সমান? হ্যাঁ, এবার অদিতি বলে ম্যাগনিটিউড কি সমান? না স্যার মনে হয় ফলক ছেড়ে বের হয়েছে, ম্যাগনিটিউড সমান। কেন জানেন? কারণ হচ্ছে এরা ডেল্টাতে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। এই কথা জীবনে শুনেছেন? জি স্যার। আমার দেখেন এই যে এলটি সাইডে ডি লেখা আছে না, ই মানে ডেল্টা। অতএব এদিকে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান হবে। হ্যাঁ, ফলে ভিএবি সমান হবে হচ্ছে ভিবি মাইনাস ভিবি। যেহেতু উল্টা দিকে পড়ছে ওই জন্য মাইনাস, আর এদের ম্যাগনিটিউড অবশ্যই সমান। ফলে ভিএবি সমান মাইনাস ভিবি হবে। আমরা একটা বের করলে বাকিগুলো এমনি বের করতে পারবো। ভিবিসি সমান তাহলে কি হবে বলেন তো? ইমন ভিবিসি সমান কি হবে তাহলে? স্যার মাইনাস ভিসি মাইনাস ভিসি, এক্স্যাক্ট। আর ভিসিএ সমান আরেকজন বলেন, সার্কিটুল বলেন। মাইনাস ভিএ, হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন? মাইনাস ভিএ, মাইনাস ভিএ। একটা ফেজর আঁকালে বাকি সবগুলো পেয়ে যাবে। এখন এই কানেকশনটা আপনাকে ডেল্টা এমন ভাবে বানাতে হবে যাতে ভিএবি সমান মাইনাস ভিবি। এবার এখানে ফিরে আসি আমরা, এই দেখেন ভিএবি মানে কি? আমি ভোল্টমিটারের লাল মাথা ধরবো এতে, কালো মাথা ধরবো বিতে। তাই আমাকে এমন ভাবে কানেকশন দিতে হবে যাতে ভিএবি সমান হয় হচ্ছে কি মাইনাস ভিবি। তাহলে আমাকে কি করতে হবে? এই যে এটা নিয়ে এসে বি এর নন ডটে দিতে হবে, আর বিটা নিয়ে এসে ডটে দিতে হবে। তাইলে দেখেন এটা বুঝতে পারছেন? ভিএবি মানে কি? ভোল্টমিটারের লাল মাথা হলো এতে, কালো মাথা হলো বি। এটা সবাই বুঝেন, জানেন। কারণ ভিএবি মানে ভিএ মাইনাস বি। আর ভিএবি সমান আমাকে বানাতে হবে মাইনাস বি। আমি যদি এটা দিই ডটে আর বিটা দিয়ে নন ডটে, তাহলে প্লাস ভিএবি হবে, কারণ এটা ডট এটা। আমাকে এটা উল্টাই দিতে, ফলে এটা দিয়ে দিতে হবে নন ডটে, বিটা দিতে হবে। তাহলে এখান থেকে আপনারা পেলেন হচ্ছে ভিএবি সমান মাইনাস ভিবি পেয়ে গেলেন। ঠিক একই রকম ভাবে ভিবিসি সমান মাইনাস ভিসি করব। তাহলে কি করব? ভিবিসি মানে কি? লাল মাথা এবার বিতে, কালো মাথা সিতে। তোমার কি বানাতে হবে? মাইনাস ভিসি, মাইনাস ভিসি। তাহলে কোনটা মাইনাস ভিসি? তাহলে ভিবিসি এটা দিতে হবে নন ডটে, আর হবে ডট। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ভিসিএ সমান মাইনাস ভিএ। তাহলে ভি সি আর এ, হ্যাঁ, তাহলে সিটা থেকে চলে যাবে আমার এই দেখেন এইখান থেকে, তো হবে হচ্ছে এই যে এখানে, আর এটা চলে যাবে ব্যাস। এদিকে ডেল্টা আপনার কমপ্লিট। আর এদিকে ওয়াই বানাইতে হবে। ওয়াই বানানো খুবই সহজ। এই যে নন ডট গুলো সব বের করেন। স্যার ভিএবি সমান মাইনাস ভিএ, এই তিনটা যে কনসেপ্ট লিখছেন স্যার, এটা বুঝি নাই স্যার। দাঁড়ান কোনটা বুঝেন নাই? যে এটা? জি স্যার, এই তিনটা মানে যে কোনো একটা বললেই হবে স্যার। এটা কিভাবে হলো এতক্ষণ তো বললাম। এই যে এটা স্যার এটা তো স্যার ভিএবি তো স্যার মাঝখান দিয়ে চলে যায় না স্যার আপনার? ওটা তো ওই যে ফেজর তো আঁকলে পরে স্যার মাঝখান দিয়ে চলে গেল, যেটা ওইটা। কিন্তু আপনি জি স্যার মাঝখান দিয়ে যেটা যাচ্ছে, রাইট? এটা হ্যাঁ, ভিএবি তো রেজাল্টেন্ট তো এটাই। হ্যাঁ, এটা ছোট হাতের ভিএবি, কিন্তু বড় হাতের ভিএবি তো এর 30 ডিগ্রি বাম দিকে থাকতে হবে না ক্লক আওয়ার ইন্ডেক্স থেকে। মানে আপনি বুঝেন নাই কোনটা? এটা আমাকে একটু ক্লিয়ারলি বলেন। হ্যাঁ স্যার, ওই ভিএবি সমান মাইনাস ভিএ কেন স্যার? এইটা ভিএবি সমান মাইনাস ভিবি, জি স্যার, এইটা কেন স্যার? এটা কেন? এটা ফেজর ডায়াগ্রাম থেকে আমি পেলাম। এই ভিএবি কিভাবে বের করেছে এটা বুঝতে পারছেন? স্যার এটা তো জানি, বুঝতে পারছি। জি স্যার, এই অ্যাঙ্গেলটা যে 30 ডিগ্রি এটা বুঝতে পারছেন? জি স্যার, ওটাও বুঝতে পারছি স্যার। এই অ্যাঙ্গেল যে 30 ডিগ্রি জি এটা স্যার, ওটাও কোনো সমস্যা, ওটাও বুঝছি স্যার। এটা বুঝতে পারছেন? আচ্ছা, ভালো। তাহলে এখন আপনি কানেকশন PY1 মানে কি? মানে বড় হাতের ভিএবি যেখানে থাকবে, ছোট হাতের ভিএবি কি একটা কাটায় থাকবে? জি স্যার। তার মানে কি এটা 30 ডিগ্রি বাম দিকে থাকবে বড় হাতের ভিএবি? জি স্যার, ঠিক আছে। তাহলে এই ফেজর ডায়াগ্রামে আপনার ছোট হাতের ভিএবি যদি এই জায়গায় থাকে, তাহলে DY1 করতে গেলে বড় হাতের ভিএবি 30 ডিগ্রি বাম দিকে রাখতে হবে না? ও স্যার, এইবার বুঝতে পারছি স্যার, এইবার বুঝতে পারছি। তাহলে এটা আমি পড়ে যাচ্ছি এই বরাবর। স্যার মানে আসলে ছোট হাতের আর বড় হাতের বিষয়টা মানে মানে খেয়াল করিনি আর কি স্যার।
আচ্ছা, তাই এখন বুঝে গেছেন? জি স্যার বুঝতে পারছি। এখন এখান থেকে এটা পেলাম, তাই অনুরূপ ভাবে বোঝা যায় ভিএবি সমান যদি মাইনাস ভিবি হয়, ভিবিসি সমান মাইনাস ভিসি হবে, আর ভিসি সমান মাইনাস ভিএ হবে। তারপর কানেকশনটা বুঝতে পেরেছেন? জি স্যার এবার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর তাহলে আমার লো টেনশন তো ওয়াই বানাইতে হবে। ওয়াই বানাতে গেলে কি সব নন ডট কানেক্ট করলাম, করে একটাকে বের করে দিলাম, দিয়ে আমি বললাম যে এটা হচ্ছে আমার নিউট্রাল, আর এই যে এটা হচ্ছে আমার লাইনে দিয়ে দিলাম। এটা খুবই সোজা, এটা এই যে দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে এই দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার এটা হচ্ছে DY1। যাই হোক, কানেকশনটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি এটাকে ফ্রেশ করে কানেকশন আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? স্যার স্যার তাহলে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার তাহলে আমি DY1 বা YD যাই থাকুক না কেন, আমি কি তাহলে ফার্স্টে স্যার Y এর জিনিসটা আমি কি মানে এঁকে নেব, তারপরে ওটার সাপেক্ষে কত অ্যাঙ্গেলে আছে এটা বের করব, বিষয়টা এরকম এটা দাঁড়াচ্ছে? বের করবেন, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা বুঝতে তবে পারছি। এই নিয়মটা ডিডি জি স্যার ওইটাই বলছি স্যার, তখন তো DD এর ক্ষেত্রেও তো স্যার আমি Y পাচ্ছি না। ডিডির ক্ষেত্রে বা ওয়াই এর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। তো ওইগুলা খুবই এক্সেপশনাল, ওগুলো আমরা ইউজই করি না। আমরা DY11 DY1 এগুলাই ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার গট তো এক্সেপশনাল আমরা ওটা আপাতত না আপনাদের ইয়ে করলেও চলবে, কিন্তু ওগুলো হয় আর জি বা স্যার। ফিক্স ব্যাক ওটা আমরা বলছি না। তো এই DY ওয়ালা গুলো ভালো মতো শিখেন তাহলে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার এবার বুঝতে পারছি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি ফেস করে আবার দিয়ে দিব না আপনাদের, কোনো সমস্যা নেই। এটা বুঝা গেছে? জি স্যার এবার বুঝতে পারছি। ঠিক আছে, এটাকে আমি পাউজ দিলাম। তাহলে এখন আমাদের রিডিং নেওয়ার একটা ভিডিও আছে, এটা আমি অন করি। নেগেটিভ পোলারিটি টেস্টের জন্য আমরা যে ট্রান্সফর্মার ইউজ করবো এটা হচ্ছে সেন্টার টেপ ট্রান্সফর্মার। এখানে এটা হচ্ছে তার এসটি সাইড এবং এটা হচ্ছে তার এলটি সাইড। তো এখানে দেখা যাচ্ছে তিনটা ওয়্যার আছে। এই দুইটা নিলে আমরা 12 ভোল্ট পাবো, আবার এই দুইটা নিলেও আমরা 12 ভোল্ট পাবো, কিন্তু অপোজিট ফেজে। আর এই দুইটা যদি আমরা নিই তাহলে আমরা লাইন টু লাইন 24 ভোল্ট পাবো। তো এখানে আমরা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। এটা হচ্ছে তার এবং এটা হচ্ছে তার নেগেটিভ। তো দেখা যাচ্ছে আমরা এখানে কানেকশনটা দিয়েছি যে অ্যামিটারের পজিটিভের সাথে এই ওয়্যারটা কানেক্ট করা হয়েছে এবং নেগেটিভের সাথে এই ওয়্যারটা কানেক্ট করা হয়েছে, আর এখানে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারির একটা প্রান্ত আমরা নেগেটিভের সাথে কানেক্ট করছি আর একটা প্রান্ত আমরা পজিটিভের সাথে কানেক্ট করব। তো রিলেটিভ পোলারিটি টেস্টের জন্য আমরা যার সাথে পজিটিভ কানেক্ট করব, ব্যাটারির পজিটিভ যার সাথে কানেক্ট করছি সেই সাইডটাকে আমরা ধরে নিব ডট সাইড। তাহলে এখানে যদি আমরা কানেক্ট করি এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের ডট, এবং এখানে কানেক্ট করার পর আমরা এখানে দেখব যে আমাদের ডিফ্লেকশনটা কোন দিকে হচ্ছে। ডিফ্লেকশন যদি এদিকে হয় তাহলে সেটা পজিটিভ ডিফ্লেকশন, এবং বাম সাইডে হলে সেটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন। তো আমরা যদি একটু কানেক্ট করে দেখি যে টাচ করলে এটা নেগেটিভ ডিফ্লেকশন দিচ্ছে, বামের দিকে যাচ্ছে তার মানে নেগেটিভ ডিফ্লেকশন দিচ্ছে। তাহলে আমরা আগে বলেছি যে যেখানে পজিটিভ ব্যাটারি কানেক্ট করছে সেই দিকটাই হচ্ছে আমার ডট সাইড, এবং কারেন্ট এই যেহেতু পজিটিভ দিয়েছে কারেন্ট এভাবে এসে যদি এদিকে আসে তাহলে যদি আমরা পজিটিভ ডিফ্লেকশন পেতাম তাহলে বুঝতাম যে আমাদের কারেন্টের ডিরেকশনটা আসলে এদিকে, এদিক থেকে গিয়ে এদিকে আসছে। আর যদি নেগেটিভ ডিফ্লেকশন দেয় তার মানে হচ্ছে কারেন্ট এদিক থেকে গিয়ে এদিকে আসছে। তাহলে কারেন্ট যেদিক থেকে বের হচ্ছে সেটাই হচ্ছে আমার ডট সাইড। তো আমরা যখন এটা কানেক্ট করলাম তখন নেগেটিভ ডিফ্লেকশন দিচ্ছে, তার মানে কারেন্ট এদিক থেকে গিয়ে এদিকে আসছে, তাহলে আমার ডট সাইডটা আসছে এদিকে। তাহলে আমাদের হাই ভোল্টেজ সাইডের ডটটা এদিকে এবং লো ভোল্টেজ সাইডের ডটটা এদিকে, তাহলে আমরা দেখছি যে ক্রস পোলারিটি আসছে। তা আমরা যদি আবার ব্যাটারিটা চেঞ্জ করে পোলারিটিটা চেঞ্জ করে দিই, আমরা এখন এই প্রান্তটা নেগেটিভের সাথে কানেক্ট করেছি, ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করলাম, এবং
এটা আমি পজিটিভের সাথে কানেক্ট করব। তো আমরা যেটা পজিটিভের সাথে কানেক্ট করবো সেটাই হচ্ছে ডট সাইড। আমরা যদি এটা কানেক্ট করি তাহলে দেখা যাচ্ছে এখন পজিটিভ ডিফ্লেকশন আসছে, তার মানে কারেন্ট এদিক থেকে গিয়ে এদিকে আসছে। তাহলে যেহেতু কারেন্ট যেদিক থেকে যাচ্ছে সেটাই হচ্ছে ডট সাইড কাজে, আর এদিকে যেহেতু আমি এখন এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এটার সাথে কানেক্ট করলাম, তার মানে তার ডট সাইড এদিকে, তাহলে এর ডটের জন্য তার রিলেটিভ পজিটিভ পাচ্ছি আমি এদিকে, তার মানে হচ্ছে ক্রস ডট কানেকশন। দেখেন আমরা আবার ডিফ্লেকশনটা দেখি যে আমি যখন এদিকে কানেক্ট করছি তখন পজিটিভ দিকে ডিফ্লেকশন হচ্ছে। তাহলে আমার ডট এদিকে, আর যেহেতু পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে কারেন্ট এদিক থেকে আসছে, তার মানে এর রিলেটিভ ডট এদিকে। আচ্ছা, আমরা এখন ল্যাব ম্যানুয়ালে যে DY1 কানেকশনটা আছে সেটা দেখব। তো এখানে আমরা 3টা ট্রান্সফরমার নিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা ল্যাব ম্যানুয়াল অনুসারে কানেকশন দিয়েছি। তো এখানে আমরা ধরে নিলাম যে এই সাইডটা অর্থাৎ আমাদের বাম দিকে যে ওয়্যারটা আছে সেটাকে ডট সাইড ধরে নিলাম, এটা ডট এবং এটা হচ্ছে নন ডট। তো ম্যানুয়াল অনুসারে আমরা কানেকশন দিয়েছি যে প্রথমটা ডটের সাথে সেকেন্ডটা নন ডট, দ্বিতীয়টা ডটের সাথে থার্ডটা নন ডট এবং থার্ডটা ডটের সাথে প্রথমটা নন ডট। তো এটা দিয়ে আমরা ডেল্টা কানেকশন দিলাম এবং অপোজিট সাইডে আমাদের যে ওয়াই কানেকশন দেওয়ার জন্য স্বাভাবিকভাবে যে এটা ডট এবং ক্রস পোলারিটি অনুসারে এটা ডট হবে, এগুলা ডট। তো নন ডটগুলো আমরা ওয়াই কানেকশন দেওয়ার জন্য একসাথে কানেক্ট করলাম এবং ডটের কানেকশনগুলো আমরা পরে দেখব। এটা হচ্ছে আমাদের ভেরিয়াক। এখানে আমরা লাইন সরাসরি লাইন থেকে এখানে কানেকশন দিলাম এবং স্টেপ ডাউন করে আমরা একটা ভোল্টেজ আমাদের ট্রান্সফরমারে কানেকশন দিব। তো এইখানে আছে যে ভেরিয়াকটা স্টেপ ডাউন করতেছে একটা কম মানের ভোল্টেজ, সেটা আমরা এখানে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আর ফেজের সাথে আমরা এটা কানেক্ট করলাম। ওয়াই ফেজের সাথে এটা কানেক্ট দিলাম, বি ফেজের সাথে এটা কানেক্ট দিলাম। এরপর আমরা অসিলোস্কোপের সাথে কানেক্ট করব। এখানে আর ফেজ থেকে আমরা এটা কানেক্ট করলাম, ওয়াই ফেজের সাথে এটা কানেক্ট করলাম এবং ব্লু ফেজের সাথে এটা কানেক্ট করলাম, বি ফেজের সাথে এটা কানেক্ট করলাম। তাহলে এখানে আর ওয়াই এর মাঝে আমরা অসিলোস্কোপের দুইটা প্রোব কানেক্ট করলাম এবং অপোজিট সাইডে আমরা অপর দুইটা প্রোব আর ওয়াই এবং ওয়াই এর মাঝে অসিলোস্কোপের চ্যানেলটা অন্য চ্যানেলে দেখার জন্য এটা কানেক্ট করলাম। তো অসিলোস্কোপ থেকে আমরা ফেজ শিফটটা দেখি। তো যেটা হচ্ছে এবার আপনাদেরকে পিএসপিএস বা যে কোনো সিমুলেশনের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে যে ফেজ শিফটটা কত হয়েছে। আচ্ছা, আমরা এখন ডেল্টা ওয়াই ট্রান্সফরমারের ফেজ শিফটটা দেখবো আর কি। তো ফেজ শিফট দেখার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে ট্রান্সফরমারটা সিঙ্গেল ফেজ 3টা ট্রান্সফরমার নিয়েছিলাম, এই 3টা ট্রান্সফরমারকে আমরা DY1 এটাতে এভাবে কানেকশন দিয়েছি আর কি। কিভাবে DY1 করতে হয় বা কিভাবে DY11 করতে হয় এটা আমরা যখন আমাদের ব্রিফিং তখন আমরা বলেছি আর কি যে এভাবে DY1 DY11। আমরা এই যে 3টে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের পোলারিটি প্রথমে টেস্ট করে নিব। পোলারিটি টেস্ট করা হয়ে গেলে তারপর ওইটাকে আমরা DY1 বা DY11 যেটাই হোক না কেন এভাবে করে কানেকশন দিব। তারপর আমরা এই যে ট্রান্সফরমারের এদিকে আমাদের ডেল্টা, এই যে এটা হচ্ছে আমাদের এসটি সাইড আর এটা হচ্ছে এলটি সাইড, এদিকে আমরা ওয়াই কানেকশন করেছি এবং এইখানে যে এইচটি সাইডটা আছে এই এসটি সাইডে আমরা 3 ফেজ সাপ্লাই দিয়েছি, আর ওয়াই বি 3টা ফেজ। তারপর ওইখান থেকে আমরা এই যে চ্যানেল 1 চ্যানেল 2 তে কানেক্ট করেছে হচ্ছে যেখানে আমরা এই ডেল্টার দিকে যে 3টা আরওয়াইবি ফেজ কানেকশন দিয়েছি তার হচ্ছে 2টা ফেজ লাইন টু লাইন ভোল্টেজের ওয়েভ শেপটা এই যে আমরা চ্যানেল 2 দিয়ে দেখছি, এটা হচ্ছে চ্যানেল 2। আর চ্যানেল 1 যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের চ্যানেল 1। এই চ্যানেল 1টা আমরা কানেক্ট করেছি হচ্ছে এলটি সাইডে এবং এইদিকে আমাদের
ওয়াই আছে, তো ওয়াই এর দুইটা লাইন টু লাইন এই ভোল্টেজের ওয়েভ শেপটা আমরা এখানে দেখছি। তো এখানে ফেজ শিফটটা আশা করি দেখা যাচ্ছে। তো এটা আপনাদের সিমুলেশন করে দেখাতে হবে যে ফেজ শিফটটা কত হয়, এবং ফেজ শিফটটা কত আপনারা এই ডায়ালটা খেয়াল করবেন। খেয়াল করলে এখান থেকে ক্যালকুলেশন করে আপনাকে ফেজ শিফটটা বের করতে হবে, এই হচ্ছে ঘটনা। তো এখানে কানেকশনের কিছু বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে একটা এই যে 3 ফেজ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা ব্যবহার করেছি আইসোলেশনের জন্য। এই 3 ফেজ ট্রান্সফরমারের এদিকে ডেল্টা আছে এবং এদিকেও আমাদের ডেল্টা আছে। আর এখানে আমরা একটা ভ্যারিয়াক ইউজ করেছি, অটো ট্রান্সফরমার আর কি। তো এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এখান থেকে লাইন টু লাইন 400 ভোল্ট এই বোর্ড থেকে নিয়েছি। 400 ভোল্ট লাইন টু লাইন নেওয়ার পরে সেটাকে আমরা স্টেপ ডাউন করেছি অটো ট্রান্সফরমার দিয়ে, এবং তারপরে স্টেপ ডাউন করার পরে এইখান থেকে এই যে এই কালো ট্রান্সফরমারটা আছে, এই 3 ফেজ ট্রান্সফরমারকে আমরা দিয়েছি। এবং এই ট্রান্সফরমারটা বেসিক্যালি ব্যবহার করা হয়েছে আইসোলেশনের জন্য, কারণ আমরা জানি আমাদের যে ভ্যারিয়াকটা সেটা একটা বেসিক্যালি অটো ট্রান্সফরমার, এবং এটার আমাদের কয়েল কমন গ্রাউন্ড হওয়ার কারণে আমাদের এই ট্রান্সফরমারটাকে ইউজ করতে হচ্ছিল আর কি। তো তারপর এই ট্রান্সফরমারে আমরা এইচটি সাইডে কানেকশন দিয়েছি, এটাকে স্টেপ ডাউন করে তারপর এখান থেকে আরেক সাইড থেকে নিয়েছি। এটা বেসিক্যালি আইসোলেশন হয়ে গেল। দেন এটা আমরা হচ্ছে আমাদের যে DY1 কানেকশন, এইখানে আমরা সরাসরি 3 ফেজ কানেকশনটা প্রোভাইড করেছি। তারপর এইভাবে করে আমাদের ফেজ শিফটটা আমরা অবজার্ভ করছি। থ্যাংক ইউ। আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এখানে আমাদের ডিসপ্লের জন্য একটা গ্লাস দেওয়া আছে, ভিতরে আমরা কমিউনিকেশন আছে। তো এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের সার্কিট এবং এটা হচ্ছে আমাদের লোডিং সেন্টার। এটা আমরা বুঝতে পারি বুশিং এর সাইড থেকে, যেহেতু এদিকে হাই ভোল্টেজ কানেক্ট হবে তাই বুশিংটা বড় আর এদিকে লো ভোল্টেজ হলে বুশিংটা ছোট। এখানে আমাদের সাউন্ড গেট কানেক্ট করা আছে। সাউন্ড গেটের কাজ হলো যদি লাইটনিং হয় সেক্ষেত্রে এই মাঝখানে এয়ারটা আয়নাস হয়ে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে এটা গ্রাউন্ডে চলে যাবে, যেহেতু আমাদের ট্রান্সফরমার গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকবে তাই লাইটনিং এর সময় এই মাঝখানের এয়ারটা আয়নাস হয়ে কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে। এরপর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখানে একটা লিডার আছে এবং এর ভিতরে সিলিকা জেল আছে, আর এটা হচ্ছে আমাদের কনজারভেটর। তো ট্রান্সফরমারের যে অয়েলটা থাকে সেটা যখন এক্সপান্ড করে তখন সে বাতাসটা এদিক থেকে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, আবার যখন সেটা অয়েলটার পরিমাণ কমে আসে তখন বাতাসটা আবার এদিক দিয়ে ঢুকে যায়। আর কনজারভেটরের কাজ হচ্ছে যখন অয়েলের পরিমাণটা একটা সিগনিফিকেন্ট পরিমাণ বেড়ে যায় তখন অয়েলটা এই কনজারভেটরে এসে জমা হয়। তো এখানে আমাদের দেখা যাচ্ছে একটা রিলে আছে, এটা হচ্ছে বুকহোস রিলে। এই রিলেটার কাজ হচ্ছে অয়েলের পরিমাণ যদি একটা নির্দিষ্ট পরিমাণ থেকে অনেক বেড়ে যায় তখন সেটা ট্রিট করে আমাদের সার্কিটটাকে ট্রিট করে দেয় রিলেটা। এরপর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পিন আছে, এটাকে বলা হচ্ছে পিন। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়, যে আমাদের যে অয়েলটা আছে সেই টেম্পারেচারটা বেড়ে গিয়ে যদি এখানে আসে, এবং এটা হচ্ছে গ্লাস এরিয়া এবং মেটাল, তো এর সাথে অনেক এয়ার কানেক্ট হয়ে এটাকে কুল রাখতে সাহায্য করে এবং আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল করতে এটা সাহায্য করে, এটা পিন। আর এখানে আমাদের ট্রান্সফরমারটা নেম প্লেট দেওয়া আছে। এই নেম প্লেটে আমরা সবগুলা দেখতে পাচ্ছি এর রেটিং কত, সেই রেটিং গুলো দেখা নেম প্লেটে লেখা আছে। আর এটা হচ্ছে আমাদের টেম্পারেচার দেখার জন্য একটা থার্মোমিটার, অয়েলের টেম্পারেচার কত সেটা এখান থেকে আমরা দেখতে পাই। 99 ভোল্টেজের সাথে কানেক্ট করেছি, লাইনের সাথে যে 3 ফেজ সাপ্লাই আমরা এখানে কানেক্ট করলাম 99 400 ভোল্ট, এবং এই কানেকশনের জন্য এই দুইটা এ আর স্মল এ শর্ট করা আছে। তো আমরা এখন মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ মেজার করে দেখব। আমরা ভি ক্যাপিটাল সি এর সাথে স্মল সি কানেক্ট করলাম, তার মানে আমরা ভিসিসি মেজার করছি। তো ভোল্টেজটা দেখেন 387.3 বা 4 এরকম, এবং এরপর আমরা আবার ভিসিবি অর্থাৎ স্মল পি এর সাথে কানেক্ট করে দেখলাম। ঠিক, ভিসিবি আমরা কানেক্ট করলাম, এটা হচ্ছে ভোল্টেজটা আসছে 402। তো এখানে ভিসিবি আর ভিসিসি এই দুইটার মধ্যে কোনটা বড় আবার কোনটা ছোটর মাধ্যমে আমরা কোন ভেক্টর গ্রুপটার সাথে কানেকশন দেওয়া আছে সেটা আপনারা বের করে দেখাবেন, নিজেরাই চিন্তা করেন। আচ্ছা শোনেন, এটা লাস্টের আমাদের থিওরি একটু বাকি রয়ে গেছে। আপনার কোন
আপনারা মাইক্রোফোনটা মিউট করেন। বলে কি বাজারের মধ্যে আছেন নাকি কি গেম কি বলবো নাকি মেলাতে গেছেন? স্যার আমি বাইরে স্যার, যে ব্যাংকের এখানে আসছিলাম, ব্যাংকের এখানে ব্যাংকে আসছিলাম এটা তো বুঝলাম। স্যার। ক্লাসের আজকে সময় ব্যাংকে কেন স্যার? স্যার বৃহস্পতিবার স্যার, ব্যাংক বন্ধ হয়ে যাবে স্যার, 2 দিন টাকা তুলতে পারবো না স্যার, ইমার্জেন্সি আসছি স্যার। ও আচ্ছা, ব্যাংক থেকে টাকা মানে এত মোটা অঙ্কের টাকা খরচ করেন যে বিকাশ টিকাশ দিয়ে হয় না, ব্যাংক থেকে তো টাকা লাগে। ঠিক আছে, টাকা নেই স্যার, এই যে মাসের টাকা তো। আচ্ছা ঠিক আছে। তা আপনাদের থিওরির ভিডিওর অল্প একটু বাকি রয়ে গেল, এটা আমি ভিডিওটা দিয়ে দিব, তখন আপনারা দেখে নিন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভেক্টর গ্রুপিং দেখাতে যে শুধু সময় চলে গেছে। ওভারঅল আমাদের এই আমরা এটাই করাই। কি বলে DY1 এইগুলো আসলে করাই। হ্যাঁ, তো সবাই এগুলো একটু দেখবেন আর ল্যাব রিপোর্ট লিখতে হবে। ল্যাব রিপোর্টের কোশ্চেন গুলো সোজা আছে। আর আনুষঙ্গিক আমাদের যে ফেজ ডিসটেন্সটা ছিল আপনাদের অসিলোস্কোপে যেটা দেখানো হলো, ওই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ওটা রিডিং এর ভিডিও। ওইটা আপনারা পজ করবেন, করে অসিলোস্কোপ থেকে ওইখানে ফেজ ডিসটেন্সটা কত আসছে ল্যাব রিপোর্টে লিখতে হবে। তো ফেজ ডিফারেন্সটা দেখবেন যে 30 হয় নাই, হ্যাঁ 30 থেকে কম হয়েছে, হ্যাঁ অনেকই কম হয়েছে। এটার কারণটা কি এটা লিখতে হবে। বা আপনি কি মনে করেন কেন কম হলো? এবং মাঝখানে একটা কালো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে আইসোলেশনের জন্য। এই আইসোলেশনটার দরকার কি, কেন হচ্ছে, বা কি প্রয়োজন, এই রিলেটেড একটু চিন্তা করবেন। এটা আমি নেক্সট দিন আপনাদের বলবো। আর আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এটা ফার্স্ট ভিডিও আমি যেগুলো প্রোভাইড করবো সেই ভিডিওগুলো দেখবেন। প্রথম কাজ হচ্ছে এটা, দেন ল্যাব রিপোর্ট লিখবেন। আর ল্যাব রিপোর্টে ফেজ ডিফারেন্সটা কত ছিল সিমুলেশন করতে হবে, কিন্তু বলে রাখা ভালো, স্পাইসে সিমুলেশন করতে হবে। স্পাইস সিমুলেশন করলে দেখবেন 30 ডিগ্রি আসবে। হ্যাঁ, কিন্তু আপনি যখন ইয়ে করবেন, এই যে আমাদের যে আপনার কি বলে অসিলোস্কোপে যেটা আমি দেখালাম, এটা হিসাব করবেন। কিভাবে হিসাব করে অসিলোস্কোপের অ্যাঙ্গেল, এটা কি জানা আছে? অসিলোস্কোপে তো এক্স অ্যাক্সিসে থাকে টাইম আর ওয়াই অ্যাক্সিসে থাকে ম্যাগনিটিউড। তখন তো অ্যাঙ্গেল কিভাবে বের করবেন? 1-2 সেমিস্টারে পড়া ওই যে পাওয়ার ফ্যাক্টর দিয়ে স্যার, পাওয়ার ফ্যাক্টর গুড পাওয়ার ফ্যাক্টর tan থিটা দিয়ে স্যার। মানে ধরেন আমি স্যার কয় ঘর আগায় গেছে স্যার, মানে দুটের মধ্যে ডিফারেন্স কতটুকু, টাইম অ্যাক্সিসে ডিফারেন্স কতটুকু আছে? টাইম অ্যাক্সিস এক্স্যাক্টলি মানে 360 ডিগ্রির জন্য এত মিলিসেকেন্ড। এক আমরা বুঝতে পারছেন 360 ডিগ্রি পুরো সাইকেল নেবেন, পুরো সাইকেলে কত মিলিসেকেন্ড সেটা দেখবেন। আর 360 ডিগ্রির জন্য এত মিলিসেকেন্ডে হয় 360 ডিগ্রি, 1 মিলিসেকেন্ডে কত, আর ওই যত মিলিসেকেন্ড পার্থক্য আছে তত মিলিসেকেন্ডে কত ডিগ্রি, এভাবে ওই ঠিক নিয়মে বের করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু এক্স অ্যাক্সিসটা টাইম অ্যাক্সিস আপনি পুরো সাইকেলটা তো দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি পুরো সাইকেল, এটা আমরা জানি। আর 360 ডিগ্রি হইতে কত মিলিসেকেন্ড গেছে এটা আমরা পাবো না অসিলোস্কোপ থেকে? জি স্যার। হ্যাঁ পাবো। 1 মিলিসেকেন্ডে 360 ডিগ্রি, 1 মিলিসেকেন্ডে কত, আর দুইটার মধ্যে পার্থক্য কয় মিলিসেকেন্ড, ওই মিলিসেকেন্ডে কত তাহলে পেয়ে যাবে। তো ফেজ ডিফারেন্স দেখবেন 30 হবে না। এটা কেন হবে না একটু চিন্তা করুন, ঠিক আছে? বুঝা গেছে? এই হচ্ছে কথা। আর ভিডিও যেটা দিব ওটা প্রোভাইড করতে হবে, আমাদের একটু বাকি রয়ে গেছে হয়তো মিনিট 10-15 মতো আর কি। তো ওইটা ওইখান থেকে দেখে নেবেন তাহলে। আর কারো কোনো কোশ্চেন বা কিছু বলার থাকলে আমাকে বলতে হবে। কারো কোনো কিছু বলার নাই? আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি তাহলে আমি, আপনারা কি ত্রিপলি সোসাইটি চেনেন? জি স্যার। অফ ত্রিপলি সোসাইটি, আচ্ছা আপনারা এবার 4-1 তো? জি স্যার। ত্রিপলি সোসাইটির পদটা নিতে চান না আপনারা? স্যার অনেক প্যারা স্যার এর মধ্যে, যারা নিতেছে ওরা এই গ্রুপে নাই। তা আপনারা কেন নিতে চান না? স্যার নিয়ে বেনিফিটটা কি স্যার, সুবিধা কি স্যার? কথা বলেন স্যার নিয়ে সুবিধাটা কি স্যার?
নিয়ে সুবিধাটা কি? আমি তো কোনোদিন নেইনি, কোরবানে থাকতেন তো আমি জানি না, ওই জন্য তো আপনাকে জিজ্ঞেস করছি। যদি আমি জানতাম স্যার। স্যার আমরাও নিতে চাই না স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বলছি যে সোসাইটির পদ আপনারা সোসাইটিতে যাইতে চান না কেন, আর যারা যেতে চায় ওদের সাথে আপনাদের পার্থক্যটা কি, এটা একটু ফ্র্যাঙ্কলি বলবেন? স্যার কেউ ওরা নাকি কোনো কথা বলবে ওরা না। এই ওইভাবে বল, হয়তো আপনি বলেন। জি স্যার, ওরা হয়তো স্যার আপনার ওইখান থেকে কিছু শিখতে চায়, মানে যেটা আমরা মনে করতেছি যে ওটা না হলে হয়তো এদিক থেকেই কাজ হবে আর কি, এরকম একটা বিষয় হইতে পারে স্যার, যে মানে ওইটা না হলেও আমরা এদিক থেকেই কভার করতে পারবো অন্য কোনো ভাবে, এরকম হইতে পারে স্যার। মানে আপনার কথাটা শুনতে পাইনি একটু, মানে স্যার আমি বলতেছি কি স্যার, মানে যে ত্রিপলি সোসাইটিতে যাওয়ার জন্য তো মানে একটা মানে ইন্টারেস্ট, যে আমি এই জায়গায় গেলে কি বেনিফিটেড হচ্ছে বা কি আমার এখানে কি এরকম কি হচ্ছে না হচ্ছে, কি গ্যাদার করতেছি কি এরকম এই বিষয়টা। তো ওরা হয়তো মনে করে যে ওইখানে গেলে পরে তারা এইভাবে মানে কিছু ইয়া করতে পারবে, অ্যাচিভ করতে পারবে বা করতে পারবে, আর সেই জিনিসটা আমাদের মনে হয় যে না, ওটা না করলেও মনে হয় না কোনো প্রবলেম হবে, এরকম একটা বিষয় থাকতে পারে স্যার, আমার মনে হয় আর কি। আর সবার তো একটা লিডারশিপের ব্যাপার থাকে না, মানে মানে ইচ্ছা থাকে লিডারশিপ করবে। অনেকে স্যার ওই যে মানে দায়িত্ব নেওয়ার একটা বিষয়, মানে দায়িত্ব নিবে বা এরকম। আর এত হ্যাসেলটা কারো পছন্দ না স্যার, এত হ্যাসেল নিয়ে কি করবো স্যার? হ্যাসেল মানে কি? হ্যাসেল কি? এত প্যারা কেন নিব স্যার? মানে এমনি স্যার এত ক্লাস করতে হয় স্যার, তার মধ্যে এত প্যারা কেন? আমার নেট আনস্টেবল হয়ে গেছে, শুনতে পাচ্ছি না আপনাদের কথা ভালো করে। মানে একটু দাঁড়ান, নেটটা ঠিক করি, 4G কানেক্ট করি, দাঁড়ান। জি স্যার, সামনে 5G আসতেছে স্যার, সমস্যা হবে না স্যার। দাঁড়ান, 4Gটা কানেক্ট করে নেই, দেন আপনাদের কথাটা শুনে নিই। 4G কানেক্ট এই তো হয়ে গেছে। হ্যাঁ, এইবার বলেন একে একে। হ্যাঁ, প্রিয়জিৎ, আপনি থেকে শুরু বলেন আপনি। স্যার এই এত কিছু হ্যাসেল, মানে প্যারাগুলা কেন নিব? এতগুলা ক্লাস করি আমরা, তারপরে এতগুলা ল্যাব, কিছু তো করতে ইচ্ছা করে, ঘুরতে গেলাম, এনে করলাম, এখন ওইদিকে তো টাইম দেওয়া লাগবে, সেই টাইমটা তার মধ্যে টাইম নাই স্যার। টু বি ভেরি এখন তো অনলাইনে, এখন তো অনলাইনে, এখন অনলাইনে হইলেও স্যার মানে তাও তো কাজ থাকে। কেন জানি মনে হচ্ছে যে ক্যাম্পাসের থেকে অনলাইনে একটু প্যারা বেশি। আচ্ছা ঠিক আছে, দুইজন গেল। অদিতি, আপনি কি যেন বলছিলেন, ওটা বলেন। কেন ত্রিপলি সোসাইটিতে মানুষজন যেতে চায় আর আপনারা চান না, তাদের আর আপনাদের পার্থক্য? স্যার আমি বলছি অনেকে তো লিডারশিপের ব্যাপার থাকে না, মানে এটা করতে পছন্দ করে, তাই ওরা ওইদিকে প্রথম থেকে এটা সম্পর্কে চিন্তা করে, এই টাইমে এসে ওরা সোসাইটির জন্য অ্যাপ্লাই করে। ওই ব্যাপারটা আসলে ভার্সিটিতে উঠে আর আমাদের মধ্যে আসে নাই। জি স্যার, মানে একটা টাইমে কিছু করছি, বাট এখন আর ইন্টারেস্ট জাগে না, কারণ সেই সময় মানে হয়ে গেছে, যা করার হয়ে গেছে, এখন আর ইচ্ছা করতেছে না। কেন ইচ্ছা করতেছে না? এত কারণ আছে, মানে ইচ্ছা পূরণ হয়ে গেছে, যে এক টাইমে করছি, এখন আর থাক। ইচ্ছা পূরণ হয়ে গেছে না শখ মিটে গেছে? শখ মিটে গেছে জি স্যার, শখ মিটে গেছে। ওই রাত 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করা খুব পেইনফুল স্যার। শখ মিটে গেছে, এটা কারণটা কি? মানে এমন খাওয়া খাইছেন যে? জি স্যার, কলেজে সমস্যা কি? কলেজে না, আমি ভার্সিটির কথা বলছি। সমস্যাটা কি মনে একটু ফ্র্যাঙ্কলি বলতে পারবেন? ত্রিপলি সোসাইটি এটা কেমন হিসেবে দেখেন? স্যার আসলে বিষয়টা কি স্যার, ওই যে মানে ফার্স্টে যে একজন বললো আর কি, যে মানে এত ল্যাব ক্লাস, ঠিক আছে স্যার, এইগুলা মানে করার পরে আসলে ওই বিষয়টা করার মতো আসলে স্যার কোনো ইয়া থাকে না, ইন্টারেস্টটা আসলে মানে থাকে না স্যার, বুঝছেন? আসলে মানে কমিউনিটি বা যে কোনো একটা সোসাইটির সাথে তো মানে থাকাটা ভালো, বাট স্যার এক্সট্রা যদি মানে আমি সেখানে গেলাম, কোনো অ্যাক্টিভিটিস আমার মানে সই করতে না পারলাম, সো সেখানে না থাকাটাই বেটার, এইরকম একটা বিষয় আমার মনে হয় আর কি, যে আমি যেখানে আছি আর কি সেখানে স্যার মানে আমার একটা অ্যাক্টিভিটিস থাকবে। জি স্যার, ব্যাপারটাই তো সমস্যা, মানে কাজটা আমি একা তো আর করবো না, তো যারা প্রথম থেকে একটু ভালো লিঙ্ক থাকে সবার, দেখা যায় যে ওটা করতে মানে আগের থেকে মাথায় রাখে যে সোসাইটিতে যাব, সবার সাথে একটা লিঙ্কে থাকে, ওই জিনিসটা হয়তো সবার হয়ে ওঠে না। আচ্ছা, মানে ওরা আগে থেকে ঠিক করে রাখছে যে আমি কোরবানে গেলে দিয়ে হবো, করতে গেলে ভিপি হবো, হ্যাঁ, তারপর মনে করেন যে সেমিস্টার ফি তুলে ফেলবো, নাকি এরকম? এগুলো লিডারশিপে না থেকেও তো করা যায়।
লাস্টের কথাটা মনে হয় আপনি শুনতে পান। ঠিক আছে, তো মানে এরকম নাকি সেটা আমি বলছি। স্যার আরেকটাও যে বিষয় থাকে না, অনেক সিজিটিজি লাগে, তো স্যার আমাদের সিজিও তো অত নাই যে ভিপিজিএস হওয়ার মতো, স্যার শুনছি নাকি। ভিপিজিএস এ তো আবার সিজি, হ্যাঁ এরকম শুনছিলাম স্যার যে মানে যাদের লাগে, সিজি বেশি স্যার তারা নাকি যে ভিপি না। ভিপিতে লাগে। ও আচ্ছা ভিপিজিএস এতে সিজি লাগে না, মানে আচ্ছা। যারা এখন দায়িত্ব নিতে চায়, এখন সবাই তো দায়িত্ব নিতে চায় না, আর এত প্যারা কে নেয়? খুবই প্যারা নাকি কাজে? জি স্যার, মানে মনে করেন স্যার এই এত কুইজ ল্যাব সবকিছুর পরেও স্যার এত বড় দায়িত্ব কে নিবে স্যার? হ্যাঁ, কিন্তু ট্রিপলি সোসাইটির এই একটা পিকনিক ভালো আসল কারণটা কেউ বলতেছেন না, বুঝলাম। আপনারা যারা সোসাইটিতে ছিল বা যারা একটু দলবাজি গ্রুপবাজি করে এদের অপছন্দ করেন না, বা ওরা সাধারণ স্টুডেন্টদেরকে ডমিনেট করার চেষ্টা করে, এর মধ্যে স্যার আছে মানে দেখা যাচ্ছে যে